হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস আমাকে সবাই? Yes. আচ্ছা, দেখ আজকে তো আমরা ক্লাস 10-এর ক্লাস শুরু করছি। আচ্ছা, তোদের কাছে কি এনসিইআরটি বইটা আছে? আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা প্রথমে চ্যাপ্টারগুলো পড়াবো এনসিইআরটি বেস করেই পড়াবো, কারণ এনসিইআরটিটা পড়া দরকার। তারপরে আমরা আরও রিভিশন করব, তখন আরও ডিটেলে অন্য রেফারেন্স বইয়ের ওপরে বেস করে পড়াবো। কিন্তু প্রথমে এনসিইআরটির বইটাতে ফলো করেই পড়াবো, কারণ কোশ্চেন প্রচুর এনসিইআরটি থেকে আসে, লাইন বাই লাইন কোশ্চেন আসে। আমরা খুব ধীরে ধীরে টোটাল ব্যাপারটা, কারণ চ্যাপ্টারের সংখ্যা বেশি নেই, চ্যাপ্টার কম রয়েছে। তো সব মিলিয়ে যেটা আমরা চাইছি আজকে, ফার্স্ট চ্যাপ্টার যেটা, যার কাছে এনসিইআরটি বই আছে, পরে থাকলে দেখে নিবি। 1 মিনিট, আমি এটা দরজাটা খুলে দিচ্ছি, একজন অফলাইনে ক্লাস করতে আসবে তো, হ্যাঁ সেই জন্য আমি খুলে দিচ্ছি। তো আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমাদের ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টার, এখানে ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশনস। তো আমরা ডিটেলে পড়বো। এনসিইআরটির বইটা প্রথমে ফলো করব, যেমনটা বলছিলাম তোদেরকে, যে এনসিইআরটির বইটা আমরা প্রথমে ফলো করব, সেখানে যাবতীয় ইচ অ্যান্ড এভরিথিং লাইন টু লাইন আমরা সমস্ত ডিসকাস করব, তারপরে কোশ্চেন অ্যান্সার করব, এবং রিভিশন যখন করব তখন আমরা আরও রেফারেন্স বই থেকে রিভিশনটা করতে থাকবো। তো দেখ, আমরা শুরু করছি। লেটস স্টার্ট দিস পার্টিকুলার চ্যাপ্টার, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশনস। ওকে, তুই এখানে আছিস, বাকিরা এখানে আছে, তো একসাথেই সবাই শুনছিস। তোরা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? অস্মিতা, প্রচিতা, সুপ্রীতি, সবাইকে বলছি, ঠিক আছে? Yes, sir. ওকে, তো দেখ, যে ফার্স্ট কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা যে ক্লাসটা করছি, এর পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দেব। বেশিরভাগটাই শোনাতে কনসেন্ট্রেট করবি, জিনিসটা বোঝাতে কনসেন্ট্রেট করবি। আমি যখন এক্সট্রা টেম্পোরারি ফাইলে লিখবো, মানে এইখান থেকে গিয়ে আমি যখন এরকম একটা আলাদা বোর্ড ইউজ করব, তখন সেখানে যেটা লিখবো সেটা তোরা লিখে নিবি। কিন্তু আমি যখন পাওয়ার পয়েন্টের উপরে লিখবো, সেটা লেখার দরকার নেই, কারণ সেটা থেকে যাবে পিডিএফ ফাইলের মধ্যে, থেকে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে পুরো ক্লাসটাকেই আমি রেকর্ডিং করব এখন থেকে, স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ডিং করব। আমি রেকর্ডিংয়ের লিঙ্ক সবাইকে একটা করে পাঠিয়ে দেবো। রেকর্ডিংটা থাকবে, ইউটিউবে থাকবে, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। পরে যদি অসুবিধা হয় বা কেউ যদি ক্লাস মিস করিস, তাহলে আমাকে বলবি, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। লিঙ্কটা দিয়ে তুই একবার পুরো ক্লাসটা দেখে নিতে পারবি যে কী পড়ানো হয়েছিল। ইভেন ক্লাস করলেও তুই সেটাকে দেখে নিতে পারবি, ঠিক আছে? তো আমরা চাইছি যে ক্লাস 10-এর সবাই পরীক্ষা ভালো হোক, সবাই ভালো প্রিপারেশান নিক। সেই জন্যে কিছু কিছু চেঞ্জ করা হয়েছে, কারণ আমরা অনলাইনে যেহেতু
অনেক স্টুডেন্টও এখনো অনলাইনে ক্লাস করছে, তাই সুবিধার জন্য আর কি, যারা অফলাইনে আসতে পারছে না এখনো তাদের সুবিধার জন্য আর কি আমরা করছি। তাও যারা অফলাইনেও থাকবে তাদেরকেও আমি বলে দিচ্ছি যে আমরা একটা লিঙ্ক পাঠিয়ে দেবো পুরো ক্লাসটার ভিডিওটাই, যাতে করে সবাই চাইলে আবার দেখতে পারে। তো ফার্স্ট যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, যেটা আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চাইছি, সেটা হচ্ছে কি না, হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশন বলতে কি বোঝায়? হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন? কেমিক্যাল রিয়াকশন ইজ আ প্রসেস। অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশন একটা কি প্রসেস। কিরকম প্রসেস? টু কনভার্ট reactants into products under some reaction condition. একটা রিয়াকশন কন্ডিশন থাকে, সেই রিয়াকশন কন্ডিশনে কিছু রিয়াক্ট্যান্টকে আমরা প্রোডাক্টে কনভার্ট। রিয়াক্ট্যান্ট কাদেরকে বলে? which are known as reactants. Those are placed left hand side in the reaction, or those chemicals they interact with each other with the formation of the product, যারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে এবং প্রোডাক্টে কনভার্ট করে। সো কেমিক্যাল রিয়াকশনের ডিটেলটা আজকে নিয়ে আলোচনা করব, যে কেমিক্যাল রিয়াকশন কিভাবে হচ্ছে। ইভেন আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন, এখানে যে এক্সপেরিমেন্ট আছে সেই এক্সপেরিমেন্টগুলোকেও এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপরে ইকুয়েশন, কারণ কেমিক্যাল রিয়াকশনের রিপ্রেজেন্টেশন ইজ ইকুয়েশন। সাপোজ উই রিয়াক্ট জিঙ্ক অ্যান্ড H2SO4 with the formation of ZnSO4 and hydrogen. Now anyone can say that zinc reacts with H2SO4 with the formation of zinc sulfate and hydrogen, but the representation Zn plus H2SO4 arrow ZnSO4 plus hydrogen, this representation is known as equation. The reaction, the process of representation of any reaction is known as equation. তো ইকুয়েশন সেটা ব্যালেন্স করতে হবে, তার ইউটিলিটি কি, দ্যাটস ডিফারেন্ট ফ্যাক্ট, সেটা আমরা পরে আসবো। ফার্স্ট অফ অল আমরা কেমিক্যাল রিয়াকশন নিয়ে আলোচনা করি, ঠিক এনসিআরটিতে যেরকমভাবে ডিসকাস করেছে আমরা সেই অনুযায়ী যাব। তো আমরা শুরু করছি। কয়েকটা বিশেষ এনসিআরটি বইতে কয়েকটা বিশেষ রিয়াকশনসের কথা বলা আছে আমাদের ডেইলি লাইফের সাথে অ্যাটাচড। দেখ, আমরা যদি মিল্ক, কনসিডার দ্য ফলোইং সিচুয়েশনস অফ ডেইলি লাইফ অ্যান্ড থিঙ্ক হোয়াট হ্যাপেন্স ওয়েন। কিছু ডেইলি লাইফের নর্মাল এক্সপিরিয়েন্স থেকে আমাকে বলতে হবে, যেরকম ফার্স্ট অফ অল মিল্ক ইজ লেফট অ্যাট রুম টেম্পারেচার ডিউরিং সামার। আমরা মিল্ক সামারের সময় আমরা মিল্কটাকে রেখে দিলাম বেশ কিছু টাইম, কি হতে পারে? কেটে যাবে, মানে দুধের একটা পার্ট, ওয়াটার পার্ট থেকে ফ্যাট পোর্শন আলাদা হয়ে যাবে। কিংবা অ্যান আয়রন তাওয়া প্যান নেল ইজ লেফট এক্সপোজড টু হিউমিড অ্যাটমসফিয়ার। রাস্টিং অফ আয়রন, খুব ইজিলি রাস্ট পড়ে যাবে, কিছু টাইম বাদে রাস্ট পড়ে যাবে। গ্রেপস গেট ফার্মেন্টেড, সেখানে নতুন ইথাইল অ্যালকোহল প্রডিউসড হবে। ফুড ইজ কুকড, নতুন কিছু মেটেরিয়াল তৈরি হলো, ফুড যে নর্মাল ইনগ্রেডিয়েন্ট তার থেকে নতুন মেটেরিয়াল তৈরি হলো। ফুড গেট ডাইজেস্টেড ইন আওয়ার বডি অর উই রেসপায়ার। তো আমরা ডেইলি লাইফের যে কেমিক্যাল রিয়াকশনের সাথে অ্যাকাস্টম, ডেইলি লাইফের যেসব কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেগুলোকে দেখানো হয়েছে যে এইগুলো যে প্রসেসগুলো হয়, দোজ আর নাথিং বাট কেমিক্যাল রিয়াকশন, সেগুলোকে কেমিক্যাল রিয়াকশনই বলতে হবে। মিল্ক, সেটা কোনটা? ফুড ইজ কুক, ফুড তার যে মেটেরিয়াল থাকছে সেই মেটেরিয়ালগুলো আফটার কুকিং তার কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ কেমিক্যাল চেঞ্জ। তুই আবার কিন্তু ওই মেটেরিয়াল যেটা তুই যদি ভাবিস যে না এই রান্নাটা ভালো হয়নি, আবার রান্নাটাকে মাকে যদি বলিস যে আবার তুমি রান্নাটাকে ব্যাক করিয়ে দাও, তাহলে কি মা পারবেন?
তাহলে যেটাকে কিন্তু ইনিশিয়াল কন্ডিশনে আবার ফেরত নিয়ে আসা যায়, সেটা কিন্তু কেমিক্যাল চেঞ্জ, আর কেমিক্যাল চেঞ্জ অলওয়েজ অকার্স উইথ সাম কেমিক্যাল রিয়াকশনস. Some of the reactions we cannot represent like other reactions, কিন্তু that is some sort of reactions happen in those cases also. So আমরা ডেইলি লাইফে এই সমস্ত রিয়াকশনস গুলো আমরা দেখতে পাই, কিন্তু উই হ্যাভ টু অ্যানালাইজ দিস রিয়াকশনস, কিভাবে হচ্ছে না হচ্ছে, কিভাবে রিপ্রেজেন্ট করব, তার জন্য এক্সপেরিমেন্ট করার দরকার. আমরা ডিটেলে সমস্ত ব্যাপারগুলোকে আলোচনা. ইন অল অ্যাবাভ সিচুয়েশনস the nature and the identity of initial substance have somewhat changed. দেখ, আজকে যদি আমরা এ আর বি রিয়াকশন করে যদি সি আর ডি এরকম হচ্ছে, তাহলে these are known as reactants and these ones are considered to be products. So initial substance have somewhat changed. যে সাবস্ট্যান্সগুলো আমরা নিয়েছিলাম, ওই যে বললাম ফুড ইজ কুকড, তো ফুড যখন কুকড হলো তখন সেই যে সাবস্ট্যান্সটা, দ্যাট সাবস্ট্যান্স হ্যাভ বিন চেঞ্জড. We have already learned that physical and chemical changes of matter in previous class. আগের বছরে পড়েছিস previous class physical এবং chemical change. Whenever a chemical change occurs, we can say chemical reaction has been taken place. আজকে দেখ যে ফিজিক্যাল চেঞ্জ যখন হয় তখন কিন্তু তার ইন্টেরিয়রের কোনো চেঞ্জ হয় না, মলিকিউলার কম্পোজিশন, বন্ডিং এক্সেট্রা এসবের কিছু চেঞ্জ হয় না. দ্যাট চেঞ্জ অনলি দ্য এক্সটার্নাল চেঞ্জ. তুমি ওয়াটারকে বয়েল করলে, ওয়াটার ভেপার হলো, তো water vapor can also be converted into water. But when coal is converted into carbon dioxide, then carbon dioxide may be converted into coal, but the normal physical process or normal ordinary methods should not help you to convert that product into the reactant. সেখানে ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন করতে হবে, তাই দিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে. কিন্তু দেখ, ওয়াটারকে হিট করেছিস, ওয়াটার ভেপার হয়েছে, তাকে জাস্ট তুই কুল করলি, অটোমেটিক্যালি তুই ওয়াটার পেয়ে যাবি. সো ইউ মে পারহ্যাপস বি ওয়ান্ডারিং অ্যাজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ড বাই এ কেমিক্যাল রিয়াকশন. এইখান থেকেই তো কেমিক্যাল রিয়াকশন, ইচ অ্যান্ড এভরি কেমিক্যাল চেঞ্জ অ্যাকম্পানিড উইথ সাম কেমিক্যাল রিয়াকশন. Now, how do we come to know that a chemical reaction has taken place? আমরা কি করে বুঝতে পারবো যে সেখানে এক্স্যাক্টলি কেমিক্যাল রিয়াকশন হয়েছে কি হয়নি? সেটা আমরা কি করে কনফার্ম হব যে একটা কেমিক্যাল রিয়াকশন আদৌ ওখানে হয়েছে কিনা? কারণ আমি তো কেমিক্যাল রিয়াকশন মানে দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল প্রপার্টি. সো এক্সটার্নালি ইউ কান্ট কনফার্ম দ্যাট the chemical reaction has been happen or not. তুই যদি স্টেট চেঞ্জ হয়, একটা ওয়াটার থেকে ওয়াটার ভেপার হলো, তুই বুঝতে পারছিস যে ফিজিক্যাল চেঞ্জ হ্যাভ বিন অকার্ড. বাট কেমিক্যাল চেঞ্জ যেটা, সেই কেমিক্যাল চেঞ্জ কিন্তু হয়েছে কি না হয়েছে সেটা বোঝা যাবে না. তার জন্য আমাকে উই হ্যাভ টু পারফর্ম সাম অ্যাক্টিভিটিস. তো অ্যাক্টিভিটিগুলো আমাদের কাছে কিন্তু এখানে এনসিইআরটির বইতে যে অ্যাক্টিভিটিগুলো দিয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু ভীষণ কেয়ারফুলি পড়তে হবে. কারণ আজকাল দেখবি যে প্রচুর অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন দেয়, কিন্তু আমরা কি করি, অ্যাক্টিভিটিটা অত কেয়ারফুলি পড়ি না. সাবজেক্ট ম্যাটারগুলো পড়ি ভালো করে, কিন্তু অ্যাক্টিভিটিগুলো পড়ি না. তো ক্লাস 10-এ কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটি ধরে ধরে সেই অ্যাক্টিভিটিগুলো কি, তার বক্তব্য, সেগুলো কিন্তু সবই পড়তে হবে. যত একেবারে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, কোনো লাইন বাদ দেওয়া যাবে না, এনসিইআরটির কোনো জায়গা বাদ দেওয়া যাবে না. এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে সব জায়গা থেকে. সেই জন্য আমরা পড়ানোর যে টেকনিক সব কিছুই কিন্তু একটু অন্যভাবে করতে হবে এবং বি সিরিয়াস. ফার্স্ট ক্লাস থেকে কিন্তু ভীষণ সিরিয়াস. এনসিইআরটির যে চ্যাপ্টার 1 পেজ নাম্বার 1 অ্যাক্টিভিটি 1.1 যেটা দেওয়া রয়েছে, সেটার কথা আমি আগে বলি এবং সেটা নিয়ে ডিটেলে ডিসকাস করছি. সেই অ্যাক্টিভিটিতে মেনলি কি আছে? এই অ্যাক্টিভিটিতে ম্যাগনেসিয়াম রিবন তাকে রিয়াকশন করানো হবে.
আমি তোকে টোটাল অ্যাক্টিভিটিটা একটু দেখাই, তাহলে তুই বুঝতে পারবি যে টোটাল অ্যাক্টিভিটিটা কি বলছে। এই যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিতে তোর কি লাগবে না, ম্যাগনেসিয়াম রিবন লাগবে 3 to 4 সেন্টিমিটার, স্যান্ড পেপার লাগবে, টংস লাগবে ধরার জন্য, স্পিরিট ল্যাম্প বা বার্নার লাগবে, ওয়াচ গ্লাস লাগবে, ম্যাগনেসিয়াম রিবন রাখার জন্য একটা এই তোর প্রোটেক্ট করার জন্য, আইকে প্রোটেক্ট করার জন্য সেরকম একটা জিনিস লাগবে। তো এসব করার পরে কি আমরা অবজার্ভ করব, কি দেখব, সেগুলো আমরা নিয়ে ডিসকাস করছি, আমি বলছি, এবং বার্নারে এটাকে কিভাবে করা হবে না করা হবে সব নিয়ে আমি তোকে বলছি। ফার্স্ট তুই দেখ যে আমাদের কিছু প্রিভিয়াস ব্যাপার স্যাপার কিন্তু এই অ্যাক্টিভিটির আগে জানতে হবে। সেটা হচ্ছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়। আমি এটা কিন্তু এনসিআরটি সম্পর্কিত নয়, এটা কিন্তু আমি আলাদা করে তোকে বলছি। মিনিং অফ কেমিক্যাল রিয়াকশন, যতক্ষণ পর্যন্ত না কেমিক্যাল রিয়াকশনের মিনিং জানতে পারবে, এবং দ্যাট টু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিয়াকশনস। আমি কেমিক্যাল রিয়াকশন হয়েছে কিনা বোঝার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স ওখানে পেয়ে যাবই, এই দুটো ব্যাপার কিন্তু আমাদের জানতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে না পারছি যে একটা কেমিক্যাল রিয়াকশন কি কি থেকে বোঝা যায়, কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যায়, তো হাউ উই শুড আইডেন্টিফাই। দেখ যে হাউ টু আইডেন্টিফাই দ্য অকারেন্স অফ এ কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন যে আদৌ হচ্ছে এটা আমি কি করে বুঝবো, কি করে? দেখ কিভাবে বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে চেঞ্জ ইন কালার। একটা রিয়াকশন যখন হয় তখন হতে পারে, এমন হতে পারে পসিবিলিটি যে তার কালারটা চেঞ্জ করছে। আমি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা লিখছি, এটা কিন্তু সবাই লিখছো, প্রত্যেকে লিখছো, আমি যেটা লিখছি এখন। চেঞ্জ ইন কালার, চেঞ্জ ইন কালার। একটা রিয়াকশন এমন যে সেখানে খুব কমনলি নোন রিয়াকশনস, সেটা যেরকম C12H22O11, দিস ইজ সুগার। সুগার is reacted with concentrated sulfuric acid। রিয়াকশনটা আমরা সবাই লিখছি কেয়ারফুলি। concentrated sulfuric acid 12C plus 11H2O plus H2SO4. This sugar color white, carbon is black. তো কালার চেঞ্জ এখানে হয়েছে হোয়াইট টু ব্ল্যাক, হোয়াইট থেকে কিন্তু ব্ল্যাক হয়েছে কালার। H2SO4 টা কোন লেখা? H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা এখানে লেখা, হ্যাঁ এক মিনিট সুপ্রীতি বলছি আমি, কনসেন্ট্রেটেড লেখা, ঠিক আছে, CONC মানে কনসেন্ট্রেটেড। কপার সালফেট হতে পারে, এরকম প্রচুর রিয়াকশন রয়েছে, অনেক রিয়াকশনস রয়েছে যে রিয়াকশনে কালার চেঞ্জ করে। তো যখনই কালার চেঞ্জ হচ্ছে সেটা একটা ইন্ডিকেশন দেয়ার মে হ্যাভ সাম পসিবিলিটি অফ দ্য ফর্মেশন অফ কেমিক্যাল রিয়াকশন। তো আমরা তার মানে দেখ, কেমিক্যাল রিয়াকশন যখন হবে, কেমিক্যাল রিয়াকশনের ভিতরকার আমি ব্যাপার দেখতে পাবো না, আমি ফিজিক্যালি অবজার্ভ করতে পারবো, বাইরে থেকে অবজার্ভ করতে পারবো। তো সুগার তার কালার হচ্ছে হোয়াইট। এবারে সুগার কনসেন্ট্রেট H2SO4 দিলে সেখানে কিন্তু তার থেকে ওয়াটার মলিকিউলগুলো রিলিজ হবে, and 12 carbon is black, and you can't convert carbon into sugar। কার্বনটাকে কিন্তু সুগারে কনভার্ট করতে তুমি পারছো না, দ্যাট ইজ কেমিক্যাল চেঞ্জ,
দ্যাট ইজ অকার উইথ সাম কেমিক্যাল রিয়াকশন। তো আমরা জানতে চাইছিলাম, আমাদের প্রথম থেকে একটা টার্গেট ছিল যে আমি একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কিনা আমি কি করে বুঝবো। আমরা প্রথম থেকে তো এই ব্যাপারটা আমাদের দ্বিধা ছিল যে কেমিক্যাল, তাহলে কালার চেঞ্জ, দিস ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিয়াকশন। তাতে বোঝা যাবে যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? সবাই তোমাদের ক্লিয়ার? একদম। চেঞ্জ ইন কালার হলে হতে পারে, তারপরে কালার চেঞ্জের সাথে সাথে আরো দেখ চেঞ্জ ইন স্টেট। অনেক সময় কি হয় না, কালার চেঞ্জের সাথে সাথে কিন্তু স্টেটেরও চেঞ্জ হয়ে যায়। কিরকম? আমরা যদি এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবি। এক্সাম্পল আবার দিচ্ছি, চেঞ্জ ইন স্টেট, আবার সবাই আমরা লিখছি। চেঞ্জ ইন স্টেট। দেখ অ্যামোনিয়া which is gaseous and HCl also gaseous, but when they react with each other they form ammonium chloride which is solid. তো রিয়াকশনকে রিপ্রেজেন্ট করার একটা প্রসেস আছে, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম জি মানে হচ্ছে গ্যাস, জি মানে হচ্ছে গ্যাস, এস মানে সলিড, এল মানে লিকুইড, এভাবে লেখা যায়, এভাবে রিয়াকশনটাকে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এখানে কিন্তু রিয়াক্ট্যান্টগুলো তারা কি ছিল না, রিয়াক্ট্যান্টগুলো ছিল গ্যাসিয়াস প্রোডাক্ট, সেটা কিন্তু হয়ে গেল কি সলিড। তাহলে এখানে কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন, যেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কি না একটা গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট, তার থেকে সলিড প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে কত সুন্দর ব্যাপার, কত বিউটিফুল ব্যাপার যে আমরা স্টেট চেঞ্জও কিন্তু কেমিক্যাল রিয়াকশনের মধ্যে অবজার্ভ করতে পারছি। উই অবজার্ভ সাম স্টেট চেঞ্জ ইন এ কেমিক্যাল রিয়াকশন। আমাদের আজকে পড়ছি আমরা কিন্তু কেমিক্যাল রিয়াকশনের ডিটেল, তো সেখানে কিন্তু কেমিক্যাল রিয়াকশনের সমস্ত ব্যাপারগুলোই আমাকে জানতে হবে। বইতে কিছু কিছু লেখা আছে, কিন্তু আমরা অনেক ডিটেলে পড়াশোনা করব, জানবো ধীরে ধীরে, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, প্রত্যেকটা ব্যাপার বুঝবো। এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে এই জায়গাটা অসুবিধা হচ্ছে। টেম্পোরারি ফাইল যখন লিখবো তখন আর নয়, সেটা কিন্তু লিখবি, না লেখা হলে আমাকে বলবি যে লেখা হয়নি। তো চেঞ্জ ইন কালার, চেঞ্জ ইন স্টেট, আরো আরো জিনিসপত্র নিয়ে আমি বলতে পারি। চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার কি না, দেখ এমন অনেক রিয়াকশনই আছে। চলো আবার এক্সাম্পল দিয়ে দেখি, আবার এক্সাম্পল দিয়ে দেখি। চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার। তো টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে, দেখ টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে মানে কি, মানে কখনো রিয়াকশন করলে হিটেড হয়, গরম হয়ে যায়, মানে কি দ্যাট ইজ নোন অ্যাজ এক্সোথার্মিক হিট ইভলিউশন, হিট ইভলিউশন, দ্যাট ইজ এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিয়াকশন, হিট বেরোচ্ছে এমন রিয়াকশন। নেক্সট এন্ডোথার্মিক, হিট অ্যাবজর্পশন। তাহলে একটা রিয়াকশনে কখনো কখনো হিট বেরোতেও পারে বা হিট অ্যাবজর্বড হতে পারে। কিভাবে না, আমরা এক্সাম্পল নেব আর দেখব কিরকম হচ্ছে। সোডিয়াম মেটাল ইজ ডিপড ইনটু ওয়াটার, সোডিয়ামকে জলের মধ্যে দিয়ে দেওয়া, সোডিয়াম মেটাল জাস্ট অ্যাড ইনটু ওয়াটার, সোডিয়াম মেটালকে আমরা জলের মধ্যে অ্যাড করলাম। তো কি হবে
sodium hydroxide and hydrogen, and enormous amount of heat liberated, অনেক বেশি পরিমাণে হিট লিবারেশন হচ্ছে। দিস রিয়াকশন অবভিয়াসলি হিট লিবারেশনকে বলে এক্সোথার্মিক, তো দিস রিয়াকশন ইজ এক্সোথার্মিক। তাহলে কোনো জায়গায় রিয়াকশন হচ্ছে, আমি টেস্ট টিউবটাকে জাস্ট ধরলাম, ধরে দেখলাম যে আমার হাতে একটা হিট ফিলিংস আসছে, একটা হট একটা ফিলিংস আসছে, মেবি সেখানে কি হতে পারে, কেমিক্যাল চেঞ্জ হতে পারে, পসিবিলিটি আছে, এভাবে বোঝা যায়। কিংবা এন্ডোথার্মিক, সেটাও হতে পারে, যেরকম নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন দে রিয়াক্ট উইথ ইচ আদার উইথ দ্য ফর্মেশন অফ NO minus heat. This reaction is occur with the absorption of heat, endothermic. So heat কখনো absorbed হতে পারে, আবার হিটের ইভলিউশন হতে পারে। সো চেঞ্জ অফ টেম্পারেচার is one of the important characteristic of chemical reaction. সারাউন্ডিংস থেকে হিট অ্যাবজর্ব করবে, সারাউন্ডিংসটা ঠান্ডা হয়ে যাবে। আর এক্সোথার্মিক মানে সারাউন্ডিংসে হিটটা ঠেলে দেবে, সিস্টেম থেকে সারাউন্ডিংস চলে আসবে। ওকে, তো চেঞ্জ ইন কালার আমরা বললাম। তারপরে ইভলিউশন অফ গ্যাস, দেখতে পাবো গ্যাস বেরোচ্ছে, অবজার্ভ করতে পারবো আমরা। আইডেন্টিফাই মানে কি, এক্সটার্নালি আমি অবজার্ভ করতে পারি। তো ইভলিউশন অফ গ্যাস, আমরা এমন কোনো রিয়াকশন দেখতে চাই যে রিয়াকশনে গ্যাস বেরোচ্ছে, চলো দেখি এমন রিয়াকশন। ইভলিউশন অফ গ্যাস দেখছি একটা এক্সাম্পল। লেড নাইট্রেট, এর নাম লেড নাইট্রেট। একে যদি আমরা ধরে হিট করি, লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস বেরোয়। কিন্তু নাইট্রোজেন গ্যাসটা যেহেতু ব্রাউন, নাইট্রোজেনের গ্যাসের কালার হচ্ছে ব্রাউন, তো এই গ্যাসটাকে কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো। অবজার্ভ এক্সটার্নালি, আমরা এটা বাইরে থেকে দেখে বুঝতে পারবো, বাইরে থেকে দেখে আইডেন্টিফাই করতে পারবো। দেখ, গ্যাস যদি কালারলেস হয় এবং ওডারলেস হয়, তাহলে গ্যাস বাইরে থেকে দেখে চেনা যায় না, কারণ গ্যাসটা দেখা যাবে না বা স্মেল করা যাবে না, দুটোর মধ্যে একটা থাকতে হবে। এখানে যেরকম আমরা একটা এক্সাম্পল দিলাম, যাতে ব্রাউন কালারের গ্যাস বেরোচ্ছে, যেটা ইজিলি আমি দেখতে পারবো। কিংবা অন্যভাবে আরো এক্সাম্পল আমরা দিতে পারি, যেখানে কিনা ধর নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন রিয়াক্টস উইথ দ্য ফর্মেশন অফ অ্যামোনিয়া। তো এই রিয়াকশনে কি হচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তো অ্যামোনিয়া হ্যাভিং পাঞ্জেন্ট স্মেল, এটা কিন্তু পাঞ্জেন্ট স্মেল, এর একটা বিশেষ রকমের স্মেল আছে, পাঞ্জেন্ট স্মেল। তো এই পাঞ্জেন্ট স্মেল থেকেই কিন্তু এটা চেনা যেতে পারে। এরকম বিভিন্ন রকমের গ্যাসের বিভিন্ন রকমের গন্ধ থাকতে পারে, ওডার থাকতে পারে, তার থেকে আমরা কি করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি। তো পরিষ্কারভাবে আমরা বললাম যে ইভলিউশন অফ গ্যাস, তার থেকে কিভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা এখন আপাতত যেটা বুঝলাম সেটা হচ্ছে যে হাউ টু আইডেন্টিফাই দ্য অকারেন্স অফ কেমিক্যাল রিয়াকশন। এই প্রশ্নের উত্তর আমি মোটামুটি পেয়েছি, যে কালার চেঞ্জ হতে পারে কোনো রিয়াকশানে, স্টেট চেঞ্জও হতে পারে, টেম্পারেচারের চেঞ্জও হতে পারে,
গ্যাসের ইভলিউশন হতে পারে। এগুলো দেখে আমি কেমিক্যাল রিয়াকশনকে আইডেন্টিফাই করতে পারবো যে আদৌ এখানে কেমিক্যাল রিয়াকশন হয়েছে কিনা। এখন দেখ, এবারে চলে আসছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা অ্যাক্টিভিটিটার মধ্যে যেটা রয়েছে। তো অ্যাক্টিভিটিটায় কি আছে, কি করতে হবে, ভালো করে দেখি যে অ্যাক্টিভিটিটায় কি আছে। তো যে কোনো অ্যাক্টিভিটি করতে গেলে আমার সেখানে কিন্তু কিছু মেটেরিয়াল দরকার। কিছু মেটেরিয়াল ছাড়া কিন্তু আমরা অ্যাক্টিভিটি করতে পারবো না। তো এই যে 1.1 যে অ্যাক্টিভিটিটা রয়েছে, তার জন্যে অবশ্যই লাগবে কি, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম রিভার লাগবে, কারণ ওটা দিয়েই অ্যাক্টিভিটিটা হবে। দ্বিতীয় কথা কি লাগবে, স্যান্ড পেপার। স্যান্ড পেপার নিশ্চয়ই জানিস, স্যান্ড পেপার অ্যাব্রেশনের জন্য লাগে, ঘষাঘষি করতে এরকম লাগে, অ্যাব্রেসিভ স্মুথ করার জন্য সারফেসটা। কি কারণে এখানে স্যান্ড পেপার লাগছে এটা আমরা পরে আসছি, নিশ্চয়ই আমি বলবো, ডিটেলে আমি বলবো। স্যান্ড পেপার লাগছে, টংস লাগবে কি কাজে দেখতে পাবি, এক্ষুনি দেখাবো আমি তোকে টংস কি কাজে লাগছে। চায়না ডিশ একটা লাগবে, কি কাজে লাগবে এক্ষুনি আমি দেখাবো। বার্নার সেটাও লাগবে। তাহলে ম্যাগনেসিয়াম রিবন লাগছে, স্যান্ড পেপার লাগছে, টং লাগছে, চায়না ডিশ লাগছে, বার্নার লাগছে। দিস আর দ্য রিকোয়ারমেন্টস or material used in the 1.1 activity. এবার দেখ, এবারে আমরা এই অ্যাক্টিভিটিটা আমরা কিভাবে করব। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্যে কি করতে হবে না, 3 থেকে 4 সেন্টিমিটার লং একটা রিবন ওখান থেকে কেটে নিতে হবে। বড় রিবনটা রয়েছে সেখান থেকে আমরা 3 থেকে 4 সেন্টিমিটার লং একটা রিবন কাট করতে হবে। অ্যান্ড ক্লিন ইট উইথ স্যান্ড পেপার। স্যান্ড পেপার দিয়ে আমরা সেটাকে ক্লিন করব। আস্তে আস্তে ক্লিন করব। তারপরে কি করব না, রিবনটাকে টং দিয়ে ধরে বার্নারে রাখবো। ওয়াচ গ্লাসের মধ্যে অ্যাশটাকে কালেক্ট করব, যে অ্যাশটা বার্নিং অফ রিবনে যে অ্যাশটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের কাজ। তো এক্সিকিউট করতে হবে, কাজটাকে এক্সিকিউট করতে হবে। এই সেই ম্যাগনেসিয়াম রিবন, এটাকে আমরা প্রথমে স্যান্ড পেপার নেব। স্যান্ড পেপার দিয়ে কি করছি না, এটাকে ঘষছি। কেন ঘষছি সে ব্যাপারে আমি এখন কিছুই বলছি না। একটা বার্নার বা এরকম স্পিরিট ল্যাম্প কিছু একটা তাতে ধরেছি এবং ধরে তার থেকে অ্যাশ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছিস, ঠিক যেমনটা তুই দেখছিস সেরকম ধরনেরই কিছু ব্যাপার হচ্ছে। টংস দিয়ে এটাকে ধরতে হবে, কারণ তাহলে হাতে গরম লাগবে। তো এই বার্নিং অফ ম্যাগনেসিয়াম, এটাতে একটা নিউ সাবস্ট্যান্স তৈরি হয়ে গেল। সেই সাবস্ট্যান্সটা কি না, ম্যাগনেসিয়াম অক্সাইড। সেটা একটা পোর্সেলিন বা চায়না ডিশের মধ্যে আমরা কালেক্ট করলাম। এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন রিয়াকশন করেছে, দেখতেই পাচ্ছিস যে ম্যাগনেসিয়াম অক্সিজেন রিয়াকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। তারপরে কি হলো না, এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে নিয়ে আমরা কি করলাম না, তার একটা অ্যাকুয়াস সলিউশন বানালাম। মানে ম্যাগনেসিয়াম অক্সাইড তাতে জল দিয়ে যখন আমরা বানাবো তখন সেটা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হয়ে যাবে। জল দিয়ে যেই বানাবো তখন ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডে কনভার্ট হয়ে যাবে। হলো, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডে কনভার্ট হয়ে গেছে। এবার এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটার মধ্যে রয়েছে। এই যে বিকারটা তুই দেখতে পাচ্ছিস, এটার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডই আছে। তো এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যেটা তৈরি হয়েছে, নতুন একটা সাবস্ট্যান্স ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড,
সেই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের নেচার কেমন, মানে সেটা কি অ্যাসিডিক, সেটা কি অ্যালকালাইন, সেটা কি নিউট্রাল, কি তার নেচার। তো এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডটাকে আমি কি করে বুঝবো, তার নেচারটাকে আমি কি করে কনফার্ম করব যে তার নেচারটা। এক্সপেরিমেন্ট করতে গেলে এক্সপেরিমেন্টের সমস্ত অংশটা দেখতে হবে। তো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তুই দেখতে পাচ্ছিস, লিটমাস পেপার নিয়েছি আমরা, কি লিটমাস পেপার ব্লু রেড, কিন্তু লিটমাস পেপার একটু জল দিয়ে দিতে হবে, দেখলি যে দেয়া হলো, কারণ ভেজা লিটমাস পেপার প্রথমে নিতে হবে, তার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডটা দিয়ে দিতে হবে, বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডে জল আছে সেটাই সমেতে দিয়ে দিলেও হয়ে যাবে। তো কি দেখতে পেলাম, কি দেখলাম না, এখানে দেখতে পেলাম যে রেড লিটমাস পেপার যেটা ছিল সেটা কিন্তু কি হয়ে গেছে, সেইটা কিন্তু ব্লু হয়ে গেছে। তো রেড লিটমাস পেপারকে ব্লু করে কে, নিশ্চয়ই অ্যালকালাইন সাবস্ট্যান্স। রেড লিটমাস পেপার, আমার লিটমাস পেপার রয়েছে, লিটমাস পেপার রেড টু ব্লু, রেড টু ব্লু, বেসিক বা অ্যালকালাইন সাবস্ট্যান্স একই ব্যাপার, অ্যালকালাইন। আর ব্লু টু রেড, এটা কিন্তু অ্যাসিডিক সাবস্ট্যান্সই কিন্তু এই কাজ করে। তা আমি যদি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে যদি দেখি যে এই জিনিসটা হলো, রেড থেকে ব্লু হলো, তাহলে বোঝা যাচ্ছে যে ওটা নিশ্চয়ই কি, ওটা নিশ্চয়ই কোনো অ্যালকালাইন সাবস্ট্যান্স। দ্বিতীয় কথা হচ্ছে কি লেখা আছে দেখ, ইউ শুড বি কেয়ারফুল নট টু লুক অ্যাট দ্য বার্নিং ম্যাগনেসিয়াম রিবন। বার্নিং ম্যাগনেসিয়াম রিবন একটা হায়ার ওয়েভলেন্থের লাইট ওখান থেকে বেরোয়, যে লাইটটা কিন্তু আমাদের চোখের হার্ম করতে পারে, ড্যামেজ করতে পারে। সেই জন্যে আমরা এই এক্সপেরিমেন্টটা করার সময় উইথ সাম প্রোটেক্টিভ গ্লাস ইউজ করতে হবে, না হলে কিন্তু এর যে গ্লোটা এতই ট্রিমেন্ডাস গ্লো যে সেটা কিন্তু আমাদের আইকে ড্যামেজ করতে পারে। তাহলে আমি তোকে টোটাল ব্যাপারটা বললাম, টোটাল এক্সপেরিমেন্টটা আমি দেখালাম। এক্সপেরিমেন্টটা 1 সেকেন্ড আমরা আরেকবার দেখবো এক্সপেরিমেন্টটা কি করেছি। এই সেই ম্যাগনেসিয়াম রিবন আমরা নিয়েছি, আমরা স্যান্ড পেপারটা একে ঘষার কাজে লাগিয়েছি, রাব করছি, রাব করে ম্যাগনেসিয়াম রিবনটাকে পরিষ্কার করছি, কি লেগেছিল সেটা নিয়ে আমি একটু বাদে আসছি। তারপরে ওটাকে টংস দিয়ে ধরে ওটাকে বার্নারে ধরেছি, এবং যেটা অ্যাশ বা ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কালেক্ট করেছি। কালেক্ট করার পরে আমরা একটা বিকারের মধ্যে, যাক ইমাজিন কর, মুখস্থ করতে হবে না, মনে মনে ভাবতে থাক, যে একদম যেন বাড়িতে গিয়ে পড়তেই না হয়, অবশ্য পড়বি। তো সেখানে দেখতে পাবি যে একদম চোখের সামনে ভেসে উঠবে, এমনভাবে ঠিক করতে হবে তোকে, দেখতে হবে জিনিসটা, ইমাজিন করতে হবে। তো ম্যাগনেসিয়াম অক্সিজেন রিয়াকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে আমরা জলের মধ্যে ঢেলে দিলাম। জলের মধ্যে ঢেলে দিলে কি হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করছি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হয়ে গেল, একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়ে গেল ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যেটা তৈরি হলো তার নেচারটা আমাকে জানতে হবে, তার অ্যাসিডিক বা অ্যালকালাইন নেচার। তো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এখানে নতুন একটা সাবস্টেন্স তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছিস। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তৈরি হওয়ার পরে আমরা কি করলাম না, এবারে লিটমাস পেপার দিয়ে টেস্ট করব যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডটা কি ধরনের ক্যারেক্টারিস্টিক, অ্যাসিডিক না অ্যালকালাইন। তো তার জন্য দুটো লিটমাস পেপার নেব, একটা ব্লু একটা রেড। তো ব্লু লিটমাস পেপারের উপরেও দেবো, রেডের উপরেও দেবো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, কিন্তু দেখা যাবে যে ব্লুটার কোনো চেঞ্জ হবে না, রেডটা কিন্তু ব্লু হয়ে যাবে। তো ব্লুটা অ্যাজ ইউজুয়াল থেকে যাচ্ছে, আমরা ড্রপারে করে নিয়ে
দুটোতেই একটু একটু করে দিচ্ছি, দেখ। এবং ব্লুটা কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকছে, কিন্তু রেডটার দিকে তাকিয়ে দেখছি যে রেডটা কিন্তু ব্লু হয়ে গেল। তার মানে নিশ্চয়ই এটা অ্যালকালাইন সাবস্টেন্স। খুবই ইজি ব্যাপার, ইজি একটা এক্সপেরিমেন্ট, ইজি একটা অ্যাক্টিভিটি। তো সেখানে অনেক কিছু প্রশ্ন লুকিয়ে রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এটাও বললাম যে কখনোই কিন্তু সরাসরি ওদিকে তাকানো যাবে না, চোখের ড্যামেজ হয়ে যাবে। তো টোটাল বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম অ্যাক্টিভিটি 1.1। এটা নিয়ে কারোর কিছু জিজ্ঞাসা আছে, কারোর কোনো মনে প্রশ্ন আছে, কেউ কিছু জানতে চাও? ম্যাগনেসিয়াম রেমেনের উপরে স্যান্ডপেপার ইউজ করা হয় কি রিমুভ করার জন্য? ভেরি গুড কোশ্চেন, আমি এক্ষুনি বলছি। ঠিক আছে, গুড, আমার সাথে থাক, আমি এক্ষুনি বলছি স্যান্ড পেপার দিয়ে কেন রিমুভ করা হয়, কি রিমুভ করা হয় সেটা আমি বলছি। একটু এক্সপেরিমেন্টটা ডিটেলে যাই, তারপরে বলে দিচ্ছি। যখন আমরা টংস দিয়ে এইটাকে ধরি তখন কিন্তু সেখানে বেশ ব্রিলিয়ান্ট গ্লো হয়, ব্রিলিয়ান্ট গ্লো হয়। এই গ্লো ভাবাই যায় না এত, সেই জন্যেই তো চোখের পক্ষে এটা ক্ষতিকারক। তো আমি দুটো ছবি তোকে দেখাচ্ছি, সেই ছবি দেখলেই তুই বুঝতে পারছিস যে গ্লোটা কতখানি বেশি। কিছুটা হয়তো আঁচ করতে পারছিস, এখানে আমরা এইচডি পিকচার দেখছি, তাতে অনেকটাই গ্লো বোঝা যাচ্ছে। তোর মোবাইলেও নিশ্চয়ই এরকম ধরনেরই গ্লো পাচ্ছিস। আমি এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, যে হোয়াইট পাউডার যেটা তৈরি হয়, তার একটা তোকে ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড বা MgO। এই জিনিসটা সাদা পাউডার, হোয়াইট পাউডার, যেটা কিনা ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের রিয়াকশন করে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তো এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে আমরা কি কি দেখলাম, এক্সপেরিমেন্টাল অবজারভেশন কি না, ম্যাগনেসিয়াম রিবন একটা ড্যাজলিং হোয়াইট ফ্লেম দিচ্ছে, এটাও আমাদের অবজারভেশন, আমাকে লিখতে হবে যে কি অবজারভেশন এখানে। আর কি, রিবন কনভার্টেড ইনটু হোয়াইট পাউডার, এই ছিল রিবন, তার থেকে হয়ে গেল এই। একটা কেমিক্যাল চেঞ্জ, এ নিয়ে কোনো কথা হবে না যে রিবনটা কেমন ছিল, এই অবস্থা থেকে তুমি রিবনে আবার ফেরত দিতে পারবে না, রিবন অবস্থা থেকে এটা ফেরত যাবে না। তাহলে এটা হোয়াইট পাউডার, যেটাকে বলে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা কালেক্ট করা হলো। অবজারভেশন শুধু এইটুকুই না, অবজারভেশনের পরে কিন্তু কি না, আমরা ইন দিস এক্সপেরিমেন্ট কি রেজাল্ট আলটিমেটলি কি পেলাম, দেয়ার ইজ আ চেঞ্জ ইন স্টেট। খুব গুরুত্বপূর্ণ কথা, যে চেঞ্জ ইন স্টেট, স্টেট আমি কেমিক্যাল রিয়াকশনের কোন ক্যারেক্টারিস্টিকগুলো এখানে অবজার্ভ করলাম। একটা ম্যাগনেসিয়াম রিবন ছিল একটা, তার থেকে আমি একটা পাউডার পেলাম। আমাকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে যে তুমি কেমিক্যাল রিয়াকশনের কোন ক্যারেক্টারটা এই রিয়াকশনে তুমি পেলে। সব রিয়াকশনেই যে কালার চেঞ্জ হবে, সব রিয়াকশনে ইভলিউশন অফ গ্যাস হবে, সব রিয়াকশনে যে স্টেট চেঞ্জ হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে যে পার্টিকুলার রিয়াকশনটা দেওয়া হয়েছে তাতে তুমি কি চেঞ্জ লক্ষ্য করছো, তাতে তুমি কি ধরনের এই ব্যাপার স্যাপার লক্ষ্য করছো, সেটাই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে দুটো ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করেছি, একটা কি না চেঞ্জ ইন স্টেট, আর কি ইভলিউশন অফ গ্যাস, হুইচ আর দ্য টু। ম্যাগনেসিয়াম অক্সাইড হলে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে সাথে কিন্তু আরো আদার যে এয়ারের যে অক্সিজেন, আরো এক্সট্রা অক্সিজেন যে আছে সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে বা নাইট্রোজেন বেরিয়ে চলে যাচ্ছে। ইভলিউশন অফ গ্যাস খুব একটা এর ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত নয়, এটা আমি বাদই দিলাম। চেঞ্জ ইন স্টেট এটাই ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত। এবং যখন আমি লিটমাস পেপার দিচ্ছি তখন কালার চেঞ্জ হচ্ছে, তাহলে সেটাও একটা ক্যারেক্টারিস্টিক আমি লিখতে পারি যে লিটমাস পেপারের কালার চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ চেঞ্জ অফ কালার ইজ অলসো এ কেমিক্যাল রিয়াকশন। তো রেজাল্টে কিন্তু আমরা কি অবজার্ভ করেছি তার কেমিক্যাল রিয়াকশনের পয়েন্ট অফ ভিউ থেকে তার একটা এক্সপ্লানেশন। আচ্ছা, যে প্রশ্নটা বারবার উঠছে, যে দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা বারবার উঠছে এবং এটা একটা সঙ্গতপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে যে হোয়াই শুড
a magnesium ribbon be cleaned before burning. আমরা তো ম্যাগনেসিয়াম রিবনটা ভালো পরিষ্কার ম্যাগনেসিয়াম রিবন তো নিয়ে আসছি বাজার থেকে কিনে, তারপরে ওটাকে রাব করার দরকার পড়ছে কেন? 1 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা মাচ ইজিয়ার, যে হোয়াইট পাউডার কিভাবে ফর্ম করছে। তো চল আমরা কিন্তু অ্যাক্টিভিটির সাথে রিলেটেড প্রশ্নগুলো কিন্তু নিয়ে ডিসকাস অবশ্যই করব, যাতে করে আমাদের কোনো জায়গাটা কোনো অসুবিধা না হয়। দিস ইজ ম্যাগনেসিয়াম রিবন, এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম রিবন। তুই যেটা দেখতে পাচ্ছিস ঠিক এরকম টাইপের দেখতে হয়। এই ম্যাগনেসিয়াম রিবনে তো অ্যাপারেন্টলি কোনো ইম্পিউরিটি আমার চোখে পড়ছে না, তোদেরও নিশ্চয়ই চোখে পড়ছে না, তাহলে স্যান্ড পেপার দিয়ে এত ঘষাঘষি করার দরকার কি? তো magnesium ribbon is cleaned with sandpaper because before burning, because magnesium is very reactive metal and it can react with oxygen present in air to form a layer of magnesium oxide on it. ম্যাগনেসিয়াম বাতাসে খোলা অবস্থায় এয়ারে রেখে দিলেই সেটা কিন্তু কি হয়, তার উপরে একটা লেয়ার তৈরি হয়, জ্বলে হয়তো ওঠে না কিন্তু একটা লেয়ার ফর্ম করে। সেই লেয়ারটা হুইচ ডাজ নট বার্ন অ্যান্ড হেন্স উড হিন্ডার দ্য এক্সপেরিমেন্ট অ্যান্ড সো অ্যাজ টু রিমুভ অর ক্লিন উইথ স্যান্ড পেপার। বুঝলাম না, ওয়াটারে না, ওয়াটারে অক্সিজেন মলিকুল থাকে না, ওয়াটারে ওয়াটারই থাকে, ওয়াটারে অক্সিজেন মলিকুল থাকে না, এয়ারে অক্সিজেন থাকে। ওয়াটারের মধ্যে H2O, ওটা একটা কম্পাউন্ড আর অ্যাটমিক কন্ডিশন কিন্তু টোটালি ডিফারেন্ট। ওয়াটারের মধ্যে কোনো অক্সিজেন থাকে না। ওয়াটারকে যদি তুমি ইলেকট্রোলিসিস করো তাহলে অক্সিজেন পাবে, ওয়াটারের মধ্যে কোনো অক্সিজেন থাকে না। তো আমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পেয়েছি যে ম্যাগনেসিয়াম রিবনকে কেন স্যান্ড পেপার দিয়ে ক্লিন করা দরকার। তুই যখন ম্যাগনেসিয়াম রিবনটাকে নিয়ে কাজ করতে যাচ্ছিস বা ম্যাগনেসিয়াম রিবনটা তৈরি হচ্ছে, তার উপরেই কিন্তু একটা ম্যাগনেসিয়াম অক্সাইডের লেয়ার অ্যাপারেন্টলি থেকে যায়। এই লেয়ারটাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সরাতে পারছো ততক্ষণ পর্যন্ত ম্যাগনেসিয়াম কিন্তু কোনো রকম ভাবে কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করবে না, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েই তো লেয়ারটা তৈরি হয়ে রয়েছে। তাহলে আর তুমি ওকে কিভাবে তুমি ওকে এই ম্যাগনেসিয়াম আবার অক্সাইড বানাবে? ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা অলরেডি বানানো হয়ে রয়েছে। তো স্যান্ড পেপার দিয়ে আমাকে ঘষলে কি হবে, রাব করলে কি হবে না, উপরের যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে। তাহলে ফ্রেশ যে ম্যাগনেসিয়াম রিবন সেটা বেরিয়ে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে ইজিলি তারা রিয়াকশন করতে পারবে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবাই বারবার জিজ্ঞাসা করছিল, আমরা তার অ্যান্সার পেয়েছি এবং অ্যান্সার আমি পাঠিয়েও দেবো, PDF করে দেখে নিবি এবং পরীক্ষার জন্য কাজেও লাগবে। তো এরকম সব নানান রকমের অ্যাক্টিভিটি বেস কোশ্চেন আমরা বিভিন্ন সময় আলোচনা করতে করতে যাব, যাতে করে অ্যাক্টিভিটিটা পরিষ্কার বোঝা যায়। দ্য হোয়াইট পাউডার ফর্ম করছে কেন না, ম্যাগনেসিয়াম অ্যান্ড অক্সিজেনের সাথে রিয়াকশান করছে, এয়ারে যে থাকে ম্যাগনেসিয়াম রিয়াকশান দিয়ে দিবি, সবসময় রিয়াকশান দেওয়াটা জরুরি। তো 2MgO এই রিয়াকশানে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা হোয়াইট পাউডার তৈরি হচ্ছে। তাহলে আমরা ফার্স্ট যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি? সমস্ত ব্যাপারটা কোনো অসুবিধা আছে, কোনো সমস্যা কিছু আছে থাকলে বলতে পারো। বলছি চেঞ্জ ইন কালারও তো একটা অবজারভেশন হতে পারে, সিলভার থেকে হোয়াইট হয়ে গেল। ইকো হয়ে যাচ্ছে আমার কথা, তোর কথাটা, মানে হ্যাঁ বল আরেকবার। বলছি যে চেঞ্জ ইন কালার একটা অবজারভেশন হতে পারে কি, সিলভার থেকে হোয়াইট হয়ে গেল। তো হ্যাঁ এবারে বল, আরেকবার বল তুই, আমি একটু অসুবিধা হচ্ছিল।
আরেকবার বল সুপ্রীতি। বলছি যে এই চেঞ্জ ইন কালারও একটা অবজারভেশন হতে পারে কি, সিলভার থেকে হ্যাঁ আমি হোয়াইট তো হয়ে? বলি, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ ইন কালার, সিলভারি হোয়াইট থেকে হোয়াইট, এটা একটা অবজারভেশন হতে পারে ডেফিনেটলি। ভেরি গুড, ভেরি গুড, ঠিকই বলেছিস যে ম্যাগনেসিয়ামের কালারটা কিন্তু সিলভারি হোয়াইট, কারণ আমরা দেখছিলাম এখানে ম্যাগনেসিয়ামের কালারটা এখানে ভালোভাবেই দেখা যাচ্ছে যে একটা হোয়াইট কিন্তু তার সিলভারি একটা ব্যাপার রয়েছে তার মধ্যে। সেখান থেকে আমরা যখন ম্যাগনেসিয়াম অক্সাইডটা একটু আগেই ছবি দেখিয়েছিলাম যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা কেমন দেখতে, তো সেই ম্যাগনেসিয়াম অক্সাইডের হোয়াইট পাউডারটা, সুপ্রীতি ঠিকই বলেছে যে এটাও একটা অবজারভেশন হতে পারে নিশ্চয়ই, ডেফিনেটলি। বইতে কতখানি লেখা থাকবে না লেখা থাকবে সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে যে এক্সপেরিমেন্টটাকে ভালো করে বুঝে ওখান থেকে আরও পয়েন্ট আমাকে বের করে নিতে হবে। সবাই এই একই বই, এনসিইআরটির বই পড়ে, এই সমস্ত বই পড়ে, কিন্তু যে অনেক ভালোভাবে খুঁটিয়ে পড়ে আরও ভালোভাবে লিখতে পারবে সেই কিন্তু বেশি নাম্বার পাবে, সেই কিন্তু নাম্বারের পার্সেন্টেজটা তার ভালো হবে। তো সেগুলো কিন্তু ভীষণ জরুরি, এই অবজারভেশনগুলো কিন্তু ভীষণ জরুরি। আমরা পরেও নানান রকম রিয়াকশান দেখাতে থাকবো, যে রিয়াকশানগুলো কিন্তু দেখে আলটিমেটলি তো এই ধরনের অবজারভেশনগুলো তুই পেয়ে যাবি। তো এটা তুই ঠিকই বলেছিস যে এই অবজারভেশনটা কিন্তু আমরা এখান থেকে অবজার্ভ করব। চল আমরা আরেকটা অ্যাক্টিভিটি, খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, ভীষণ ভালো অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা আমরা একটু অবজার্ভ করি। খুব ভালো করে আমরা বুঝবো এই অ্যাক্টিভিটিটা, কারণ এরকম ধরনের প্রচুর অ্যাক্টিভিটি রিলেটেড ব্যাপার স্যাপার রয়েছে, এর সাথে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। এবং কি তুমি অবজার্ভ করছো কিন্তু এটার পরে বলতেই হবে আমাকে যে এই রিয়াকশান, এই অ্যাক্টিভিটিটা কি অবজার্ভ করেছো, এক্সটার্নাল অবজারভেশন কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবি। তোদেরকে বলছি কি না, আমরা আজকে বলেছি যে কেমিক্যাল রিয়াকশনকে আমরা বাইরে থেকে অবজার্ভ করব, এমন কিছু অ্যাক্টিভিটিটা আমরা করব। অলরেডি আমরা একটা অ্যাক্টিভিটি দেখেছি, যাতে দেখেছি যে কালার চেঞ্জ, যেটা সুপ্রীতি বললো যে কালার চেঞ্জ হচ্ছে, আবার স্টেটেরও চেঞ্জ হচ্ছে, একটা রিবন থেকে পাউডার এরকম টাইপের হয়ে যাচ্ছে, তো এইসব দেখেছি। আরও কিছু আমরা দেখতে চাই যে কালার চেঞ্জ একটা এখানে আরও গুরুত্বপূর্ণভাবে চলে আসছে। তো আমরা নেব দুটো সলিউশন, একটা হচ্ছে কি না এখানে লেড নাইট্রেট, খুব গুরুত্বপূর্ণ, লেড নাইট্রেট PbNO3(2), দিস ইজ লেড নাইট্রেট, লেডের ভ্যালেন্সি 2। আর নেব আরও একটা কি পটাশিয়াম আয়োডাইড KI। তো নেব লেড নাইট্রেট, নেব KI, মিক্স করব, কি অবজার্ভ করব। আমি একটা জিফ ডান দিকে দিয়েছি এই রিয়াকশানটার, কিন্তু আমরা ডিটেলে ধীরে ধীরে টোটাল স্টেপ ওয়াইজ ব্যাপারটা নিয়ে ভাববো। এটাই হচ্ছে এনসিইআরটির বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে 2 নম্বর অ্যাক্টিভিটি। অলরেডি আমরা একটা অ্যাক্টিভিটি নিয়ে পড়েছি। তো কতখানি কি অ্যাড করছি না করছি, কিভাবে করছি ইত্যাদি সমস্ত ব্যাপারই আমরা ধীরে ধীরে আলোচনা করছি। চল আমরা এই অ্যাক্টিভিটিটা নিয়ে আলোচনা করি। এই যে অ্যাক্টিভিটিটায়, এটা পেজ নাম্বার 2-তে আছে এনসিইআরটি অ্যাক্টিভিটি 1.2, এবং যেখানে লেড নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের টেস্টের কথা বলা হয়েছে। তো এই টেস্টটায় কি ধরনের চেঞ্জ হয় যেটা এক্সটার্নালি আমরা অবজার্ভ করব। প্রথম কথা, এই টেস্টটায় কি লাগে, রিকোয়ারমেন্ট, যেটা প্রথম আমাদের দেখে নিতে হয়। তো রিকোয়ারমেন্ট দেখতেই পাচ্ছিস যে লেড নাইট্রেট সলিউশন, দেখতে পাচ্ছিস পটাশিয়াম আয়োডাইড সলিউশন, এবং দুটো টেস্ট টিউব, এখানে দুটো টেস্ট টিউব আছে। তো তোরা কি বলতে পারবি যে একটা টেস্ট টিউবের মধ্যে, নর্মাল যে টেস্ট টিউব, তার ভলিউম কত, তাতে কতখানি সলিউশন ধরে? এটা একটা জিকে টাইপের কোশ্চেন, একটা জেনারেল নলেজের কোশ্চেন, যে একটা টেস্ট টিউবে কত অ্যামাউন্ট সলিউশন ধরে, তার ভলিউম কত হয়, কত ml বা কত সিসি বা লিটার ইত্যাদি,
কতটা ধরে একটা টেস্ট টিউবের মধ্যে? নর্মাল টেস্ট টিউবের একটা মাপ আছে, সেই 40 ml বলছি। তোরা কি কিছু বলবি? 40 ml একটা টেস্ট টিউবের মধ্যে ধরবে কি? একটা টেস্ট টিউব নর্মাল যা তার সাইজ, তাতে 40 ml কি অ্যাকোমোডেট করতে পারবে? এটা একটা জেনারেল নলেজ টাইপের কোশ্চেন। তোরা কি বলবি? কেউ বলবি না? আচ্ছা, একটা টেস্ট টিউবের মধ্যে 40 ml ধরে না। একটা টেস্ট টিউবের মধ্যে 20 ml হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। নর্মাল টেস্ট টিউবের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 20 ml। এটা কেন বললাম? যখনই আমরা ল্যাবরেটরিতে কোনো টেস্ট করতে যাই, তখন কি হয়, 20 ml এর হাফ পোর্শন হচ্ছে 10 ml। তো যে কোনো টেস্ট আমাকে এমনভাবে অ্যাড করতে হবে যাতে করে 10 ml এর মধ্যে ওই রিয়াকশানটা কমপ্লিট হয়। না হলে আমি যদি টেস্ট টিউবটাকে নাড়াচাড়া করতে চাই, তাহলে সলিউশন ছিটকে পড়ে যেতে পারে। তো আমার যদি জানা থাকে যে টেস্ট টিউবের সাইজ কতটা ভলিউম ধরে তার মধ্যে, তো আমি তার হাফ পোর্শনের মধ্যে রিয়াকশান করতে পারবো। অনেক সময় দেখি ল্যাবরেটরিতে স্টুডেন্টরা একেবারে মাথা পর্যন্ত সলিউশন নিয়ে এসে আমাকে দেখাতে এসছে যে স্যার এই টেস্টটা কি হয়েছে। তার মানে বেসিক নলেজের অভাব, যে টেস্ট টিউবটার কতখানি পর্যন্ত রিয়াকশান করানো উচিত, কতটা সলিউশন অ্যাড করা উচিত, সে বিষয়গুলো কিন্তু ওর ভালো করে জানা নেই। টেস্ট টিউব যেটা আমরা নর্মালি ইউজ করি তার সাইজ 20 ml হয়। টেস্ট টিউবের চাইতে ছোট আর একটা টিউব হয় এরকম, ওকে বলে ফিউশন টিউব, যেটা 5 ml এর। ওটা টেস্ট টিউব না। টেস্ট টিউব সারা পৃথিবীতে একটাই সাইজ এবং তার ভলিউমও একটা, সেটা হচ্ছে 10 ml। ওকে, তো এই লেড নাইট্রেট সলিউশন, এই পটাশিয়াম আয়োডাইড সলিউশন, এদের দুজনেই কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, এরা কিন্তু কালারলেস। লেড নাইট্রেট সলিউশন এবং পটাশিয়াম আয়োডাইড সলিউশনের কোনো কালার নেই। অ্যাপারেন্টলি দেখলে জলের মতো লাগবে। লেড নাইট্রেট একটু টার্বিট লাগে বটে, কিন্তু পটাশিয়াম আয়োডাইড তো জলের সাথে কোনো পার্থক্য নেই, পুরো ওয়াটার লাইক লাগবে। তো এখন আমরা কি করব, অ্যাক্টিভিটিটাকে কিভাবে সম্পূর্ণ করব, চল করা যাক। টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অ্যান্ড অকারেন্স অফ দ্য কেমিক্যাল রিয়াকশন উই পারফর্ম। এই রিয়াকশনটা করছি, লেড নাইট্রেট একটা টেস্ট টিউবের মধ্যে খানিকটা ঢেলে নিলাম। খানিকটা মানে বুঝতে হবে যে আমি 10 ml এর মধ্যে টোটাল রিয়াকশনটা করাবো। তো 10 ml এর মধ্যে রিয়াকশন, তাহলে 5 ml এর বেশি নিশ্চয়ই নেব না, আরেকটা জিনিস অ্যাড করতে হবে। তো এভাবে হিসাবটা মনে মনে ভেবে নিতে হবে যে 4 to 5 ml আমি লেড নাইট্রেট দেব, যাতে করে যদি 4 to 5 ml দিও পটাশিয়াম আয়োডাইড, তবুও 10 এর মধ্যেই থাকবে। কিন্তু এটা যদি হাফ টেস্ট টিউব ভরে এতখানি নিই, তাহলে তার উপরে যদি পটাশিয়াম আয়োডাইড দিই, তাহলে ভলিউমটা অনেকটা বেড়ে যাবে, তারপরে আমি নাড়াচাড়া করতে পারবো না। বুঝলাম না প্রশ্নটা। 10 ml এর মধ্যে সবসময় রিয়াকশন করতে হবে, তার বেশি ভলিউম বাড়ানো যাবে, ওটা বাকি পোর্শন শেক করার জন্য থাকে। তো আমরা এই টেস্ট টিউবের মধ্যে আমরা লেড নাইট্রেট নিয়ে নিয়েছি। এখন তুই দেখতে পাচ্ছিস যে টেস্ট টিউবের মধ্যে আমরা লেড নাইট্রেট ঢেলে নিয়েছি। একটা পরিষ্কার টেস্ট টিউবের মধ্যে আমরা লেড নাইট্রেট নিয়ে নিয়েছি। ব্যাস, লেড নাইট্রেট নিয়ে নিলাম। আরো একটা টেস্ট টিউব আমাকে নিতে হবে। টেক সাম পটাশিয়াম আয়োডাইড ইন অ্যানাদার টেস্ট টিউব। আরো একটা টেস্ট টিউবের মধ্যে আমরা পটাশিয়াম আয়োডাইড নেব। এই পটাশিয়াম আয়োডাইড নিলাম আর একটা টেস্ট টিউবের মধ্যে। তাহলে আমার কাছে যে দুটো টেস্ট টিউব ছিল, সেই দুটো টেস্ট টিউবের মধ্যে কিন্তু আমি ইউজ করে ফেললাম দুটো টেস্ট টিউব।
একটার মধ্যে আমি লেড নাইট্রেট নিয়েছি আর একটার মধ্যে পটাশিয়াম আয়োডাইড নিয়েছি। ব্যাস। এইবারে কাজটা হচ্ছে কি না, এই দুটো টেস্ট টিউবের যে সলিউশনটাকে আমাকে কি করতে হবে না, মিক্স আপ করতে হবে, দুটোকে মেশাতে হবে। কোনো একটা টেস্ট টিউবের সলিউশন অন্য আর একটা টেস্ট টিউবে দিয়ে দেবো, তাহলেই তো মিশে যাবে। তো জেনারেলি পটাশিয়াম আয়োডাইডটাকেই লেড নাইট্রেটের মধ্যে ঢালা হয়, পটাশিয়াম আয়োডাইডকে লেড নাইট্রেটের মধ্যে। তো এবারে ঢালবো, লেড নাইট্রেট আছে, তার মধ্যে এতটা যতটা পটাশিয়াম আয়োডাইড নিয়েছি ততটা ঢালবো না, খানিকটা একটু ঢালবো। ঢাললে কি হবে সেটা ডান দিকে লেখা দেখতে পাচ্ছিস, একটা ইয়েলো কালারের প্রেসিপিটেট দেখা যাচ্ছে। কিরকম ব্যাপারটা আরো ভালো করে তুই অবজার্ভ কর, আর যাতে করে পরিষ্কারভাবে বুঝতে পারিস সেটা দেখ। লেড নাইট্রেট এখানে ছিল, আমি পটাশিয়াম আয়োডাইড দিয়েছি, তো রিয়াকশন করে কিন্তু দেখ লেড আয়োডাইড, এখানে দেখ লেড আয়োডাইড কিন্তু তৈরি হয়ে গেছে। লেড আয়োডাইডের কালারটাই কিন্তু কি না, লেড আয়োডাইডের কালারটাই কিন্তু ওই ইয়েলো কালার যেটা, সেটাই কিন্তু লেড আয়োডাইডের কালার। তাহলে যেই মাত্র আমি পটাশিয়াম আয়োডাইডটাকে নিয়ে এর মধ্যে দিয়েছি, তো পটাশিয়াম থেকে আয়োডিন বেরিয়ে চলে গেছে। দেখ পটাশিয়াম আর আয়োডিন কিন্তু ওখানে ভেঙেছিল, দেখ ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখ, দিস ইজ ইম্পর্টেন্ট, যে পটাশিয়াম আর আয়োডিন কিন্তু আগেই ব্রেক করে গেছে, কে প্লাস আই মাইনাস। লেড নাইট্রেটটাও ভেঙে গেছে, লেড আবার একবার দেখাচ্ছি, দেখ লেড আর নাইট্রেট, তাহলে দেখ কিভাবে জুড়ছে, ভালো করে লক্ষ্য করে দেখ, যে লেডের সাথে আয়োডিনটা জুড়ে গেল এবং পটাশিয়ামের সাথে নাইট্রেটটা জুড়ে গেল। লেড আয়োডাইডই হচ্ছে এই ইয়েলো প্রেসিপিটেটটা। আমরা ভালো করে মনে রাখছি কথাটা, যে ইয়েলো প্রেসিপিটেটটা কার জন্য এই ইয়েলো প্রেসিপিটেটটা আসছে, এই ইয়েলো প্রেসিপিটেটটা আসছে লেড আয়োডাইড, এই কম্পাউন্ডটার জন্য কিন্তু এই ইয়েলো প্রেসিপিটেটটা আসছে। জাস্ট এত ফাস্ট রিয়াকশন যে সেই রিয়াকশনটা জাস্ট অ্যাড করার সাথে সাথেই কিন্তু রিয়াকশনটা চালু হয়ে যাচ্ছে, রিয়াকশনটা শুরু হয়ে যাচ্ছে। তো এই রিয়াকশনটাকে নিয়ে আমরা একটু অ্যানালিসিস করতে চাই। চলো এই রিয়াকশনটা নিয়ে কিছু কথা বলা যাক। এই রিয়াকশনটাতে কি দেখতে পাচ্ছি না, এই রিয়াকশনটায় আমরা লেড নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, লেড আয়োডাইড, প্লাস পটাশিয়াম নাইট্রেট হয়েছে। এই রিয়াকশনটা কিরকম টাইপের রিয়াকশন, আমি তোকে কথা বলেছি আগে, এখানে ছবিতে দেখিয়েছি ভিডিওতে, যে লেড ডিসোসিয়েট করে লেড +2 আর NO3 মাইনাস হয়েছে। পটাশিয়াম আয়োডাইড is also dissociated with the formation of K+ and I-। But during the course of reaction, যখন এই রিয়াকশনটা হচ্ছিল তখন লেড আয়োডাইডের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে আর নাইট্রেটের সাথে পটাশিয়ামের অ্যাট্রাকশন হয়েছে, তাই সেখান থেকে লেড আয়োডাইড তৈরি হয়েছে এবং পটাশিয়াম নাইট্রেটও তৈরি হয়ে গেছে। পটাশিয়াম নাইট্রেট কালার লেস, কিন্তু লেড আয়োডাইড এটা কিন্তু ব্রাইট একটা ইয়েলো প্রেসিপিটেট। এই রিয়াকশনটাকে আমি কি ধরনের রিয়াকশন বলবো, দেখ এর থেকে নাইট্রেট ওর কাছে চলে গেছে, আবার আয়োডিনও এর কাছে চলে এসছে, তাহলে এই রিয়াকশনটাকে আমি বলবো ডাবল ডিকম্পোজিশন
রিয়াকশন। এই টাইপের রিয়াকশনটা, এই টার্মিনোলজিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু লিখছি এটাকে। এই অংশটা আমি যেটা লিখছি সবাই কিন্তু মন দিয়ে এটা লিখছি, যে ইয়েলো প্রেসিপিটেট কার হয়। এইসব অ্যাক্টিভিটি থেকে জিজ্ঞাসা করবে, অ্যাক্টিভিটি থেকে ভিতর থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে, রিয়াকশনটা লেখো, কি ধরনের রিয়াকশন বলো, কার ইয়েলো প্রেসিপিটেট পড়ে বলো, KNO3 কালার কি বলো, লেড নাইট্রেটের কালার কি বলো, পটাশিয়াম আয়োডাইডের কালার কি বলো। তো নানান রকমের একটা অ্যাক্টিভিটি, বাট ডিফারেন্ট টাইপস অফ ভ্যারাইটি অফ কোশ্চেন্স। কিন্তু অ্যাক্টিভিটিটা ভালো করে বুঝতে হবে। তো এটা একটা, কি বলছিস? আমি বলছিলাম যে যেহেতু আমরা ওই পটাশিয়াম আয়োডাইডটাকে আমরা লেড নাইট্রেটে দিই আর আমরা ইয়েলো পিপিটা পেয়েছি, স্যার তেমনি যদি আমরা লেড নাইট্রেটটাকে পটাশিয়াম আয়োডাইডে দিই তাহলে আমরা সেম একই জিনিস পাবো, একই জিনিস হবে, একই জিনিসই হবে। তো লেড আয়োডাইড এবং পটাশিয়াম নাইট্রেট এগুলো তৈরি হয়েছে ইয়েলো কালার। তো সেটা আমি তোকে বললাম, চলে এলাম সেই স্লাইডে যেখানে কিনা থেকে আমরা গিয়েছিলাম। তাহলে অবজারভেশনে এখন আর নতুন করে কিছু বলার নেই। অবজারভেশনে পটাশিয়াম আয়োডাইড থেকে ইয়েলো লেড আয়োডাইড তৈরি করেছে, which is insoluble in water. ইনসলেবল ইন ওয়াটার মানে প্রেসিপিটেড। প্রেসিপিটেড হচ্ছে ডাউন হেডেড অ্যারো, নিচের দিকে একটা অ্যারো দিয়ে আমরা প্রেসিপিটেডটা দেখাই, নিচের দিকে অ্যারো দিয়ে। প্রেসিপিটেড এইভাবে দেখানো হয়, যদি গ্যাস ফরমেশন হয় তাহলে এইভাবে দেখানো হয়, গ্যাস উপরের দিকে উঠে যায়, প্রেসিপিটেড নিচে পড়ে যায়। আমরা যখন এক্সপেরিমেন্টটা করছিলাম নিশ্চয়ই দেখেছিস যে ওটা লেড নাইট্রেট থেকে লেড আয়োডাইডটা নিচের দিকে পড়ে যাচ্ছে, লেড আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড রিয়াকশন করে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অবজারভেশন। এবং রেজাল্টে এখন পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছিস যে আমরা অ্যাড করার সাথে সাথে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করছি, বা টেস্ট টিউবের মধ্যে বা কনিক্যালের মধ্যে বা বিকারের মধ্যে, যার মধ্যে খুশি তুমি এই কাজ করো, কোনো অসুবিধার কিছু নেই। সব ক্ষেত্রেই তুমি অবজারভেশন পাবে। একটা ব্রাইট ইয়েলো, যে ইয়েলো কালার তুই এখানে দেখতে পাচ্ছিস, এক্স্যাক্টলি সেম ইয়েলো কালারটাই কিন্তু তৈরি হয়। এটা একটা ল্যাবরেটরিতে করার মতো একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, কারণ সেই সমস্ত রিয়াকশানই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যেখানে কিনা বাইরে থেকে কোনো অবজার্ভ করা যায়। তাহলে এখন আমাকে বলো তো যে কি কি ম্যাক্সিমাম আমি একটা রিয়াকশানের ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি, এই রিয়াকশানটায় কি ম্যাক্সিমাম আমি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। সবাই আমাকে রিপ্লাই করো, প্রয়োজন হলে কমেন্ট বক্সে লেখো। যে যারা অনলাইনে আছে তাদেরকে বলছি যে কি আমি ক্যারেক্টার রিয়াকশান থেকে পাচ্ছি। এখানে কি কোনো স্টেট চেঞ্জ পাচ্ছি, কোনো কি কালার চেঞ্জ পাচ্ছি, কোনো কি গ্যাস ফরমেশন হচ্ছে, হোয়াট এভার মেবি, কি আমি অবজারভেশন এখান থেকে রিয়াকশানের ক্যারেক্টারিস্টিক্স আমি দেখতে পাচ্ছি। সবাই আমাকে বলো, রিয়াকশান যদি ভালো করে দেখে থাকো, বুঝে থাকো, তাহলে নিশ্চয়ই বলতে পারবে। সবাই বলো। তুই বল কি অবজার্ভ ক্যারেক্টারিস্টিক কি দেখতে পাচ্ছিস? আমি যে প্রথমে ক্যারেক্টারিস্টিক কালার চেঞ্জ দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কালার চেঞ্জ দেখতে পাচ্ছি। আর কিছু অবজার্ভ করছি, কোনো রকমের কেমিস্ট্রি কেমিক্যাল রিয়াকশনের কোনো ক্যারেক্টারিস্টিক্স আমার চোখে পড়ছে কালার চেঞ্জ বাদ দিয়ে, এক্সেপ্ট কালার চেঞ্জ আর কিছু পাচ্ছি? তোরা কিছু বলবি? হ্যাঁ রচিতা বলো তুমি। পটাশিয়াম আয়োডাইডটা পটাশিয়াম নাইট্রেট হয়ে গেল। আর তুমি দেখতে পাবে না বাবা, পটাশিয়াম আয়োডাইডটা হয়ে গেল, তুমি কি সেটা দেখতে পাবে চোখ দিয়ে? না। তাহলে আমাকে এমন ভাবে ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে যেটা বাইরে থেকে আমি অবজার্ভ করতে পারবো। তো কালার চেঞ্জ দ্যাট ক্যান বি অবজার্ভ, or anything else in this reaction that can be observed externally?
তো বুঝতে পারছি না। আচ্ছা, তো দেখ এখানে কিন্তু প্রেসিপিটেট 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 মিন্স সলিড। প্রেসিপিটেট মানে হচ্ছে সলিড। তাহলে স্টেট চেঞ্জ কিন্তু এখানে হচ্ছে, কারণ একটা নিচে পড়ে যাচ্ছে, একটা জিনিস নিচে পড়ে যাচ্ছে সলিউশন থেকে, দ্যাট ইজ প্রেসিপিটেট। তো এখানে কোনো গ্যাস ফরমেশন হচ্ছে না, কিন্তু প্রেসিপিটেশনটা তো হচ্ছে। আর প্রেসিপিটেশনটা কি? নাথিং বাট স্টেট চেঞ্জ, কারণ দুটোই লিকুইড ছিল, এখানে লিকুইড ছিল, সেখান থেকে কিন্তু লেড আয়োডাইড যেটা, সেটা কিন্তু সলিড। তাই আমরা যখন রিয়াকশনটা লিখতে যাই তখন কিন্তু সেখানে লেড আয়োডাইডটা কিন্তু সলিড হিসাবেই নিচে, সলিড না হলে তো নিচে পড়ে যেত না, দিস ইজ ইনসলিবল সলিড। তাহলে এখানে এটা মেনশন করতে হবে, এটা বলতে হবে, কেয়ারফুল হতে হবে, দেখতে হবে জিনিসপত্রগুলো। এখন ক্লিয়ার টোটাল? এই অ্যাক্টিভিটিটা নিয়ে কোনো প্রশ্ন আছে? সুপ্রীতি কোনো প্রশ্ন আছে? অস্মিতা কোনো প্রশ্ন আছে? এই অ্যাক্টিভিটিটা সবাই বুঝেছো? আচ্ছা, কোনো প্রশ্ন নেই কারো? স্যার এই সলিউশনটা কি ফিল্টার করা যেতে পারে? নিশ্চয়ই, যে কোনো সলিড জিনিস ফিল্টার পেপার দিয়ে লিকুইড থেকে আলাদা করা যেতে পারে, যদি তার ডাইমেনশনটা ফিল্টার পেপারের চাইতে বড় হয়, ফিল্টার পেপারের পোর্সের চাইতে বড় হয়, তো নিশ্চয়ই এটা ফিল্টার করা যাবে। এবং লেড আয়োডাইড, লেডের যে কোনো প্রেসিপিটেট কি ফিল্টার করা যায়, কারণ সাইজ অনেক বড়। ক্যালসিয়াম বা স্ট্রংশিয়ামের প্রেসিপিটেট সবসময় ফিল্টার করা যায় না, ওদের ফিল্টার প্রেসিপিটেটের সাইজ ছোট, ফিল্টার পেপারে পোর্সের মধ্যে দিয়ে গলে যায়। ঠিক আছে, আমরা তাহলে ইয়েলো পিপিটা এটা কি ওয়াটার রিপ্লেস করতে পারে? মানে যেটা মিক্স হচ্ছে না, বুঝলাম না প্রশ্নটা। স্যার মানে যে মানে ওয়াটারের ভলিউমটা বেড়ে যেতে পারে? ওয়াটার থেকেই তো ওটা পড়ছে, ওয়াটারে ইনসলেবল, ওয়াটারের একটা পার্ট আলাদা করে পড়ে যাচ্ছে, ওয়াটারের ভলিউম বাড়বে কেন? ওটা ইনসলেবল, প্রেসিপিটেট মানে ওটা ইনসলেবল, ওটা ওখানে আর ভলিউম বাড়ার কোনো প্রশ্ন নেই, ওটা রিয়াকশনের একটা পার্ট। এনিওয়ে, আমরা চলে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইয়েলো সাবস্ট্যান্স ফর্ম করেছে, ইনসলেবল ইন ওয়াটার, জলের মধ্যে ইনসলেবল, অ্যান্ড এটা কিন্তু পটাশিয়াম নাইট্রেট যেটা, সেটা সলেবল, এবং এই রেজাল্টটা আমরা পেলাম। তাহলে এখানে কিন্তু আমরা চেঞ্জ ইন কালারটা অবজার্ভ করেছি, একটা লেখা আছে। আর কি তোকে এরকম ভাবে পরীক্ষায় জিজ্ঞাসা করবে, স্টেট চেঞ্জ মানে লিকুইড টু সলিড, দ্যাট ইজ প্রেসিপিটেট ফরমেশন। Which characteristic of chemical reaction are noticed in this activity? এই অ্যাক্টিভিটিতে তুমি কি নোটিস করলে? এটাই তো বড় ব্যাপার, এটাই তো গুরুত্বপূর্ণ ব্যাপার। পড়ার সময় তো এগুলোই লক্ষ্য রাখতে হবে, এগুলোই পড়তে হবে। তো আমরা কি লক্ষ্য করেছি? কালার চেঞ্জ এবং স্টেট চেঞ্জও লক্ষ্য করেছি। তাহলে এগুলো বললাম। তো অ্যাক্টিভিটিটা জিসটা এখানে লেখা রয়েছে যে লেড নাইট্রেট সলিউশন নিলাম, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড সলিউশন, সেম টেস্ট টিউবে আমরা ঢাললাম, reacts with potassium iodide with the formation of lead iodide and potassium nitrate, colorless lead iodide plus potassium nitrate, এটা তৈরি হয়েছে। এটা নিচের দিকে অ্যারো দিয়ে দিলে ভালো হয়, নিচের দিকে অ্যারো দিয়ে দিবি অ্যাক্টিভিটি নোটস, অ্যাক্টিভিটিটা ছোট করে লিখে নেন। এবারে আমরা আজকের আরো একটা কেমিক্যাল ইকুয়েশন পড়ার পরে আগে দেখবি তিনটে অ্যাক্টিভিটি রয়েছে, সেই তিনটে অ্যাক্টিভিটি আমরা আজকে বলবো। এটাই ঠিক করেছি আজকের লেকচারটা আমরা সে একটা পাতা দুটো পাতা পড়া হোক, কিন্তু ডিটেলে পড়া হোক, ভালো করে পড়া হোক, যেটা আমাদের কাছে খুবই দরকারি। তো আমরা অ্যাক্টিভিটি 1.3 এটাতে চলে এলাম। এখানে কিন্তু জিঙ্ক গ্রানুলসের ওপরে একটা এক্সপেরিমেন্ট আছে, যেটা কিনা এখনো পর্যন্ত আমরা যে দুটো এক্সপেরিমেন্ট দেখেছি তাতে
কেমিক্যাল রিয়াকশনের কোন ক্যারেক্টারিস্টিকটা চোখে পড়েনি? বলো, কোনটা চোখে পড়েনি? কি আমরা দেখতে পাইনি? আমরা স্টেট চেঞ্জ দেখতে পেয়েছি, টেম্পারেচার। টেম্পারেচার আমরা দেখতে পাইনি। ভেরি গুড, যে টেম্পারেচার হিটের হচ্ছে বা এইসব হচ্ছে দেখতে পাইনি। আরো একটা কি দেখতে পাইনি? ইভলিউশন অফ গ্যাস। ইভলিউশন অফ গ্যাসও আমরা কিন্তু দেখিনি, কারণ ফার্স্ট এক্সপেরিমেন্টটা ইভলিউশন অফ গ্যাস হবে না, ওটা এখানে ভুল লেখা আছে, আমি এটা বাদ দিয়ে দিয়েছি। ওখানে কিন্তু স্টেট চেঞ্জ ব্যাপারটা এবং কালার চেঞ্জ যেটা ব্যাপারটা তুই বললি এগুলো হতে পারে। তাহলে এখন আমরা যেটা চাইছি যে এই যে এক্সপেরিমেন্টটা, এই যে অ্যাক্টিভিটিটায় কোনো টেম্পারেচারের চেঞ্জ এবং গ্যাস ফরমেশন ইত্যাদি আমরা দেখতে। তো চলো আমরা এই অ্যাক্টিভিটিটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি যে কিভাবে অ্যাক্টিভিটিটা হচ্ছে না হচ্ছে। তো সেই অ্যাক্টিভিটিটায় আমাদের কি নিতে হবে না, জিঙ্ক গ্রানুলস। এখন জিঙ্ক গ্রানিউলসটা কি না, অনেকে বলবে যে জিঙ্কের ছোট ছোট টুকরো, কিন্তু প্রশ্নটা তা নয়। কারণ সেটা জিঙ্ক গ্রানুলস মানে এই জিঙ্ক এমন যে জিঙ্কটা হচ্ছে কি ইমপিওর, ইমপিওর, তার মধ্যে জিঙ্কের সাথে কপারও রয়েছে। আমরা মেটালার্জি ফেটালার্জি আছে, মেটাল এক্সট্রাকশন কিভাবে করতে হয় তখন আমরা পড়াবো, বুঝতে পারবি, আরো বড় হলে আরো জিনিস জানতে পারবি। কিন্তু আপাতত আমি তোকে বলছি যে জিঙ্ক পিওর অবস্থার চাইতে জিঙ্ক ইমপিওর কন্ডিশনে ভালো রিয়াকশন করে। দিস ইজ ইম্পর্টেন্ট। ইমপিওর জিঙ্ক হ্যাজ বেটার রিয়াকশন ক্যাপাবিলিটি দ্যান পিওর জিঙ্ক। আসবো, আপাতত এই কথাটা বলে রাখলাম। ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ডাইলুট সালফিউরিক অ্যাসিড এখানে দিতে হবে। কজ অ্যান্ড হ্যান্ডেল উইথ কেয়ার। অ্যাসিড যদিও ডাইলুটে খুব একটা ভয়ের কিছু নেই, কিন্তু তবুও অ্যাসিড মাত্রই কিন্তু আমাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তো do you observe anything happening around the zinc granules? Touch the conical flask or test tube. Is there any change in its temperature? তাহলে টোটাল একটা মজাদার অ্যাক্টিভিটি, সেখানে আমরা অনেক কিছু অবজার্ভ করব। জিঙ্ক গ্রানুলসের সাথে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন, এবং সেই রিয়াকশন করার পরে আমরা জানতে চাই যে সেখানে কি ধরনের চেঞ্জ হয়েছে বা রিয়াকশনের কোন ক্যারেক্টারিস্টিক্স সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো চল আমরা প্রথমে অ্যাক্টিভিটিটা একটু দেখে নিই। কি অ্যাক্টিভিটি আছে না, কিছু জিঙ্ক গ্রানুলস এখানে নিয়ে নিলাম, জিঙ্ক গ্রানুলস নিয়ে নিলাম, এর মধ্যে কনিক্যাল ফ্লাস্ক। এবারে আমি 5 ml এর মতো ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে দিলাম। তাহলে প্রথমে জিঙ্ক গ্রানুলস নিলাম, তার মধ্যে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। কি অবজার্ভ করছি? ইয়েস, হাইড্রোজেন গ্যাস কিন্তু বেরোতে থাকছে কন্টিনিউয়াসলি, এই জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডে রিয়াকশন করছে এবং বেরোচ্ছে। এই অবস্থায় আমি কি করলাম না, একটা বার্নিং ম্যাচস্টিক, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমি তোকে এক্ষুনি আমি এক্সপ্লেন করছি, বলছি, আগে এক্সপেরিমেন্টটা দেখ। বার্নিং ম্যাচস্টিক নিয়ে এসেছি, তো নিলে দেখা যাবে যে ওই ম্যাচস্টিকটা কিন্তু আর জ্বলবে না, নিভে যাবে।
এছাড়া বটমে আমি কনিক্যাল ফ্লাস্কের বটমে টাচ করছি, ছবি তো তুই দেখতেই পাচ্ছিস, আমরা ওটা গরম ফিল করছি। তো অনেকগুলো ব্যাপার এখানে ঘটে গেল। গরম ফিল করা মানে এক্সোথার্মিক রিয়াকশন। তো চলো আমরা টোটাল ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক যে এখানে কি ঘটনাবলী ঘটছে না ঘটছে। তো এখানে যখন আমি এসব নিয়ে ডিসকাস করতে চাইছি তখন জিঙ্কের সাথে H2SO4 রিয়াকশন করেছে এবং ZnSO4 হাইড্রোজেন তৈরি হয়েছে। আমরা বলেছি যে কনিক্যাল ফ্লাস্ক থেকে হাইড্রোজেন গ্যাসটা যখন বেরোচ্ছে, এই গ্যাসটা যখন কনিক্যাল ফ্লাস্ক থেকে বেরোচ্ছে এই কনিক্যাল ফ্লাস্ক এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা যখন বেরোচ্ছে তখন আমি একটা বার্নিং ম্যাচ স্টিক, আগুন জ্বলছে এরকম একটা ম্যাচ স্টিক নিয়ে আমি এখানে ধরলে কি হবে? ম্যাচ স্টিকটার কিন্তু আর আগুনটা থাকবে না, নিভে যাবে। কিন্তু এই গ্যাসটাতে আগুন ধরে যাবে, ক্যাচেস ফায়ার। কিন্তু এইটা হচ্ছে এক্সটিংগুইশড। হ্যাঁ, কেন না? হাইড্রোজেন গ্যাস itself combustible but not supporter of combustion. হাইড্রোজেন খুবই একটা কম্বাস্টেবল গ্যাস। হাইড্রোজেন গ্যাসে যখন তখন আগুন লেগে যায়, একটু হিট বাড়লেই কিন্তু আগুন লেগে যায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে। হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে যায় কিন্তু অন্যকে জ্বলতে হেল্প করে না। তাহলে বার্নিং ম্যাচস্টিক যদি হাইড্রোজেন গ্যাসের মধ্যে ধরা যায় তাহলে কি হবে? ম্যাচস্টিক কি জ্বলবে? অক্সিজেন গ্যাসের মধ্যেও জ্বলে। অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের মধ্যে তুমি কি করে ডিস্টিংশন করবে? অক্সিজেন গ্যাসের কন্ট্যাক্টে যদি একটা বার্নিং ম্যাচস্টিক নিয়ে আসা যায় তাহলে এটা আরো ভালোভাবে জ্বলতে থাকবে, কারণ অক্সিজেন ইজ সাপোর্টার অফ কম্বাসশন বাট ইটসেলফ নট কম্বাস্টেবল। অক্সিজেন নিজে কম্বাস্টেবল নয়, বাট অক্সিজেন ক্যান সাপোর্ট কম্বাসশন। অক্সিজেন সাপোর্ট করে, তুমি জ্বলো, নিজে জ্বলে না। হাইড্রোজেন নন সাপোর্টার অফ কম্বাসশন, ইট কান্ট সাপোর্ট দ্য কম্বাসশন বাট ইটসেলফ ইজ কম্বাস্টেবল। ও নিজে কম্বাস্টেবল। সেই জন্যে কোনো কন্টেনারের মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস থাকে তার কন্ট্যাক্টে যদি বার্নিং স্টিক নিয়ে আসা যায় তাহলে বার্নিং স্টিক হ্যাজ বিন extinguished but the gas inside the container that explodes or catches fire, ওখানে কিন্তু আগুন ধরে যাবে। হাইড্রোজেন গ্যাস এরকমই। আমি তোকে পরবর্তীকালে আরো অনেক এক্সপেরিমেন্ট দেখাবো ধীরে ধীরে। আমাদের যেহেতু এখন অনেক আমাদের তো এটা তো
সবাই আমরা জানি যে আমাদের এই যে করোনা এরকম পরিস্থিতি যখন হয়েছে, তখন আমরা আগে তো এসব পদ্ধতিতে পড়াতাম না, আমরা তো এসব প্রসেসে পড়াতাম না, আমরা তো বোর্ডে লিখতাম বা খাতায় লিখতাম, এভাবে পড়াতাম। তাহলে প্রসেস অনেক মডার্নাইজড হয়েছে। একটা স্টুডেন্ট ভিজুয়ালাইজেশনের থ্রু দিয়ে যদি পড়াশোনা করে তাহলে তার মনে রাখার, আমরা যখন একটা সিনেমা দেখি তখন আমাদের অনেক কিছুই মনে থাকে, সিনেমার পুরো গল্পটাই মনে থাকে। কেন মনে থাকে? আমরা যখন বই পড়ি অতটা মনে থাকে না, কারণ একটাই যে আমরা যদি বইটাকেও সিনেমার মতো করে আমরা দেখি, এক্সপেরিমেন্টগুলোকে যদি সিনেমার মতো করে দেখি, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে সম্ভব নয়। একটা বেঙ্গলি পড়ছি বা ইংলিশ পড়ছি তার ক্ষেত্রে হয়তো অতটা সম্ভব নয়, কিন্তু সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি, এইসব সাবজেক্টের এখন যে টিচাররা যারা পড়াচ্ছেন তারা এটা ফিল করেছেন, কারণ যখন অনলাইন ক্লাস চলছিল তখন আমাদের কিছু কমিউনিকেশন প্রবলেম হচ্ছিল, আমরা কমিউনিকেট করতে পারছিলাম না স্টুডেন্টদের সাথে, তখন আমরা স্ক্রিন শেয়ার করে তাদের সাথে কমিউনিকেট করছিলাম। তো সেটা যখন অফলাইন ক্লাস হলো তখন আমরা ভাবলাম যে আমরা তাহলে এখনো আমরা একটা ডিসপ্লে রাখতে পারি, সেখানে আমরা এখনো সেই পদ্ধতি ইউজ করতে পারি, কারণ বোর্ডে যতক্ষণে আমি এই 3টে এক্সপেরিমেন্টের ছবি লিখবো, আঁকবো, এইসব করবো, তাতে অনেক সময় যাবে। তার তুলনায় আমরা যদি প্রেজেন্টেশন করে যদি পড়াই তাহলে স্টুডেন্টদেরও বুঝতে সুবিধা হবে, তাকে রেকর্ডিংও করতে পারবো, তাকে পিডিএফ করে পাঠাতেও পারবো, সব ফেসিলিটি। তো সেই জন্যে এখন কিন্তু জাস্ট করোনার আগে আর করোনার পরে পড়ানোর মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স চলে এলো, সফটওয়্যার ইউটিলাইজেশন। তবে সব টিচার ইউজ করে না, সব টিচার কিন্তু এসব পদ্ধতি ইউজ করে না, কারণ এসব পদ্ধতি ইউজ করতে গেলে অনেক খাটতে হবে, টিচারকে অনেক খাটতে হবে, টিচারকে রেডি করতে হবে, প্রেজেন্টেশন রেডি করতে হবে, তাকে সমস্ত ভিডিও অ্যানিমেশন ওর মধ্যে দিতে হবে, দিয়ে জায়গা মতো বসাতে হবে। তাহলে একটা যদি 2 ঘন্টা ক্লাস হয় তাহলে তার পিছনে 5-6 ঘন্টা খাটতে হবে তাকে, টিচারকে। এনিওয়ে, তো আমরা সেই জন্যে টোটাল ব্যাপারটা পরবর্তীকালে এই যে হাইড্রোজেনে যে আগুন ধরে যায়, সেটা আমি একটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখাবো, ভিজুয়ালাইজেশন করাবো যে কত ভায়োলেন্টলি এই রিয়াকশনটা হয়। সেই জন্য হাইড্রোজেন তৈরি করাটা কিন্তু সব সময়তেই খুব এরকম ব্যাপারটা নয় যে আমি যখন তখন চাইলাম হাইড্রোজেন তৈরি করে ফেললাম, এরকম ব্যাপারটা নয়। তো জিঙ্কের সাথে H2SO4 যখন রিয়াকশন হলো, এই রিয়াকশনটাতে জিঙ্ক সালফেট যেটা তৈরি হলো এখানে থেকে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে চলে যাচ্ছে। এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। তার ফলে আমি যদি এখানে হ্যান্ড দিয়ে টাচ করি, যেরকম দেখালাম আমি, তাহলে আমার হাতটা কি লাগবে? আমি ফিল করব, আই ফিল হট, আমি ওর নিচে একটু গরম ফিল করব, কারণ একটাই যে ওখানে কিছু হিট লিবারেশন হয়েছে, যে হিট লিবারেশনটা জন্যে আমি এটা হট লাগছে। তাহলে গ্যাসও ফরমেশন হয়ে গেল, হাইড্রোজেন গ্যাস ফরমেশন হলো এবং হিট ও লিবারেশন হলো। তো এটা একটা অবশ্যই একটা রিয়াকশন, এমন একটা যে রিয়াকশনটায় আমরা এই সমস্ত পেলাম। তাহলে এখানে কি কি কাজে লেগেছে? জিঙ্ক গ্রানুলস, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, কনিক্যাল ফ্লাস্ক এবং বিকার। তো আমরা করেছি কি না, জিঙ্ক গ্রানুলস গুলোকে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়েছিলাম, যেমন তোকে দেখিয়েছিলাম, বা টেস্ট টিউবের মধ্যেও কেউ চাইলে নিতে পারে, কোনো অসুবিধার কিছু নেই, আমার কোনো আপত্তি নেই। জিঙ্ক গ্রানুলস গুলোকে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেওয়া হয়েছে, এখানে জিঙ্ক গ্রানুলস গুলো রয়েছে। এবার কি না, এর মধ্যে আমরা তার মধ্যে সামান্য কি বিকারের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছি বিকারের মধ্যে। দেওয়ার সাথে সাথে আমরা কি বলেছি না, এখানে কিন্তু ডাইলুট সালফিক অ্যাসিড এটা এবং অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিলে কি হবে
দেখ অবজারভেশন ওয়ান, bubbles of gas starts liberating from the conical flask. কনিক্যাল ফ্লাস্ক থেকে কিন্তু বাবলস বেরোতে শুরু করে দেবে। আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, জল আছে, তো জল থেকে যখন গ্যাসটা বেরোবে তখন তো নিশ্চয়ই বাবলস অ্যাপিয়ার করবে না, তো বাবলস আস্তে আস্তে অ্যাপিয়ার করতে থাকবে এবং হাইড্রোজেন গ্যাসটা বেরোতে থাকবে। গ্যাস লিবারেটিং, এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাস কিন্তু ওখান থেকে লিবারেট করতে থাকবে, গ্যাস লিবারেটিং হবে এবং গ্যাস স্টার্টস লিবারেটিং। অ্যান্ড গুরুত্বপূর্ণ 2 নম্বর অবজারভেশন কি, কনিক্যাল ফ্লাস্ক ফেল্ট হট ফ্রম দ্য আউটসাইড। বাইরে থেকে আমি হাত দিলে সেটা হবে। তো আমরা আজকে আলোচনাটা কিভাবে শুরু করেছিলাম সেটা ভাব, যে কেমিক্যাল রিয়াকশনটা আমি বুঝবো কি করে। তো আমরা 3টে এক্সপেরিমেন্ট আজকে দেখলাম। 3টে এক্সপেরিমেন্টে কখনো কালার চেঞ্জ, কখনো স্টেট চেঞ্জ, কখনো গ্যাস ফরমেশন, কখনো বা টেম্পারেচারের চেঞ্জ। তো আমি চারটে ক্যারেক্টারিস্টিক বলেছি রিয়াকশানের, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ওপরে বেস করে আমরা রিয়াকশানকে আইডেন্টিফাই করছি, তার জন্যেই আমরা এটা গ্যাসটা তো হয়তো বেরোচ্ছে, এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা বেরোচ্ছে, কিন্তু নিচটা অনেক বেশি হট হয়ে যাবে, ফ্লাস্ক বিকামস হট। তো একটা করে আমরা এক্সপেরিমেন্ট দেখিয়েছি, একটা করে আমরা অবজারভেশন দেখিয়েছি, যেখানে জিঙ্ক গ্রানুলস, এখানে দেখা যাচ্ছে যে জিঙ্ক ক্লোরাইড হচ্ছে এবং হাইড্রোজেন হচ্ছে H2SO4 দিয়েও তুমি এক্সপেরিমেন্ট করতে পারো, যেখানে জিঙ্ক সালফেট হবে এবং হাইড্রোজেন গ্যাস। তো এই আমরা 3টে দেখালাম। তাহলে তোকে যদি জিজ্ঞাসা করে যে কি ক্যারেক্টারিস্টিক্স তুমি এই রিয়াকশনে নোটিস করেছো, তাহলে এখন আর বলার অপেক্ষা রাখ না যে তুই বলবি ইভলিউশন অফ গ্যাস, এটা তো অবশ্যই বলবি কারণ এখান থেকে গ্যাস বেরোচ্ছে। এটা দ্বিতীয় কথা হচ্ছে কি না, চেঞ্জ ইন টেম্পারেচার। প্রথমে হাত দিলে হয়তো ঠান্ডা হচ্ছিল, কিন্তু পরে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন টেম্পারেচার। তো এই সমস্ত ব্যাপারগুলো তোকে খেয়াল রাখতে হবে। তোকে যদি নতুন কোনো, আমরা অনেক রকমের রিয়াকশান নিয়ে বলবো, ধীরে ধীরে আমরা এসব নিয়ে আলোচনা করতে থাকবো, বলতে থাকবো বিভিন্ন দিনে এসব নিয়ে, কারণ আমাদের সিলেবাস এমন কিছু বড় নয়, কিন্তু সেগুলো পড়তে গেলে ভালো করে পড়তে হবে। কোশ্চেন নানান রকমের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়। তো এটা তাহলে আমরা যে থার্ড যে অ্যাক্টিভিটি বললাম, সেখানে কারোর কোনো প্রশ্ন আছে, কারোর কোনো এই জিঙ্কের সাথে H2SO4 রিয়াকশন নিয়ে কারোর কোনো মনের মধ্যে কোনো ডাউটস আছে, কোনো প্রশ্ন আছে, তাহলে আরামসে জিজ্ঞাসা করতে পারো, হয়তো কমেন্ট বক্সে লিখতে পারো। আমি বলছিলাম যে মানে এই যে রিয়াকশনটা হয় তাদের ফ্লাস্কে মিক্সটা করা এক্সট্রিমলি স্যার, এমন কোনো মানে রিয়াকশন হয় মানে আমি কোনো রিয়াকশন হয় মানে ফ্লাস্কে এত গরম হয়ে যায় যে ফেটে যায়? হতেই পারে, এরকম অনেক রিয়াকশানই আছে। অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করলেও ফ্লাস্ক ফেটে যায়, এরকম অনেক রিয়াকশানই আছে, একটা দুটো নয়, হাজার হাজার রিয়াকশান রয়েছে এমন, যে টেম্পারেচারে ডিফারেন্স হয়ে কিন্তু ফেটেও যেতে পারে, এরকম হতেই পারে। বিভিন্ন ক্রোমিক অ্যাসিড তৈরি করার সময় সালফিউরিক অ্যাসিডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের রিয়াকশানে ফেটে যায়, এরকম অনেক রিয়াকশানই আছে, এটা হতে পারে। তো আমরা 3টে অ্যাক্টিভিটি করলাম, 3টে অ্যাক্টিভিটি দেখলাম। তোদের কি কোনো প্রশ্ন আছে যারা অনলাইনে আছিস? আচ্ছা, কারোর কিছু প্রশ্ন নেই, কেউ কমেন্ট বক্সে কিছু লেখেও নি, কেউ কিছু লেখেনি, তাহলে সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, এবারে আমার একটা প্রশ্ন, সবাই যদি বুঝতে পেরে থাকে তাহলে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি সবাইকে। আমি একটা রিয়াকশন লিখছি, বলতে হবে যে সেই রিয়াকশনে তুমি কি কি নোটিস করবে।
আমি একটা রিয়াকশন লিখছি, এই তিনটে রিয়াকশন বাদ দিয়ে অন্য কোনো রিয়াকশন লিখছি, সেটাতে বলতে হবে যে তুমি কি নোটিশ করবে, সেখানে কি তুমি দেখতে পাবে, এরকম ধরনের তুমি কি নোটিশ করবে সেরকম আমি একটা রিয়াকশন লিখে দেখাচ্ছি। দেখে বলো যে রিয়াকশনটা কি নোটিশ করবে। যে বলতে পারবে পারবে, না বলতে পারলেও কিছু অসুবিধা নেই, কিন্তু আমরা এটা দিচ্ছি নিশ্চয়ই। তুই আর ওদের মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই, তুই সামনাসামনি আছিস, ওরা দূরে আছে, কিন্তু একই পদ্ধতি, সবাই একই সাথে পড়ছে, একই সাথে পড়া হচ্ছে, তুমিও বলবে ওরাও বলবে। না চুপ কর। আচ্ছা, আমি একটা রিয়াকশন লিখছি, সেই রিয়াকশন হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস ferrous sulfate ferric sulfate K2SO4 প্লাস ওয়াটার। আমি একটা রিয়াকশন লিখেছি, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4 প্লাস ফেরাস সালফেট, ক্রোমিক সালফেট, ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, জল। হুইচ অবজারভেশন ইউ শুড নোটিস ইন দিস রিয়াকশন। আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে যে কি অবজারভেশন এই রিয়াকশনটা নোটিস। এতক্ষণ ধরে আমি পড়িয়েছি, অনেক কিছু কথা বলেছি, নাও এটা দেখার বিষয় যে তোমরা কেমন পড়াশোনা আমার শুনেছো, আদৌ বুঝেছো কি না। দ্যাট ক্যান বি কনফার্ম ফ্রম দিস টাইপ অফ কোশ্চেন্স। আমাকে বলো যে এতে তুমি কি দেখতে পারো, কি অবজার্ভ করতে পারো। প্রেসিপিটেশন হবে কি? প্রেসিপিটেশন? কোনটার প্রেসিপিটেশন? এখান থেকে তুই কার প্রেসিপিটেশন দেখতে পাচ্ছিস? জলটার জন্য কি? না, কোনো প্রেসিপিটেশন এখানে হয় না, নো প্রেসিপিটেশন। প্রথম পয়েন্ট কাটা, কোনো প্রেসিপিটেশন হয় না। Is there a change in state? Change in state? No change in state. কোনো স্টেটের চেঞ্জ হয় না, সবই সলিউবল। তাহলে তো প্রেসিপিটেট পড়ে যেত, কোনো গ্যাসও বেরোচ্ছে না, কোনো প্রেসিপিটেটও পড়ছে না, তো চেঞ্জ ইন স্টেট কি করে হবে? শুনছো না আমার কথা ভালো করে? শুনছো না আমার কথা কিন্তু ভালো করে? এরকমটা হলে চলবে না। দূরে আছো, মার খাবে না, কিন্তু ঘটনাটা হচ্ছে সেটা করতেও পারো না। দেখ, প্রেসিপিটেশন যদি না হয়, যদি গ্যাস না বেরোয়, তাহলে স্টেটের চেঞ্জ কি করে হবে? নাও পয়েন্টে চলে আসি। পটাশিয়াম ডাইক্রোমেট, ডু ইউ নো হোয়াট ইজ দ্য কালার অফ পটাশিয়াম ডাইক্রোমেট? এনি অফ ইউ? পটাশিয়াম ডাইক্রোমেট কেমন দেখতে, তার কালারটা কেমন জানো না? পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে অরেঞ্জ রেড। This is potassium dichromate, orange red. And chromic sulfate, this is green color. Green color. Chromic salt, always green color. So here you should observe the change in color. Change in color. কালার চেঞ্জ তুমি অবজার্ভ করবে। ঠিক আছে, ঠিক আছে, ট্রাই করতে হবে, আস্তে আস্তে হবে, ট্রাই করতে করতে হবে, কিন্তু সবসময় যে অ্যাক্টিভিটিটা আছে তার থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে দেবে না, এদিক সেদিক করতে হবে। তো বলবি যে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের কালার কি করে জানবো, ইত্যাদি ইত্যাদি। তো এই তো জেনে নিলি, তো এখান থেকে একটা ইনফরমেশন পেয়ে গেলি। এনিওয়ে, সেকেন্ড আমি আরেকটা জিজ্ঞাসা দেবো যে সেকেন্ড চান্স, কার্বন
অ্যান্ড সালফার, খুব সোজা রিয়াকশন, CH2 কার্বন ডাইসালফাইড, এতে কি অবজারভেশন তুমি নোটিস করবে বলো? কার্বন অ্যান্ড সালফার রিয়াকশন করে কার্বন ডাইসালফাইড, হুইচ অবজারভেশন ইন দিস রিয়াকশন ইউ শুড নোটিস? বলো তাড়াতাড়ি। আমি জানতে চাইছি সকলের কাছ থেকে, বলো। আমরা কিন্তু সব সময়তেই পুরো পড়াটার পরে শেষের দিকে কিন্তু আমি জানতে চাইবো, পড়া কিন্তু মন দিয়ে শুনি। হ্যাঁ? change in state, কেন? কি স্টেট ছিল? কার্বন গ্যাস, কার্বন গ্যাস মা এবার এখান থেকে উঠে গিয়ে মারবে, কার্বন গ্যাস বলবে। কার্বন, কয়লা, কয়লা ফয়লা দেখেছিস নাকি? থোড়ি দেখেছিস তো কিরকম? কালো রঙের হয়, ওটা কি গ্যাস? সলিড। সালফার কি মনে হয়, আইডিয়া কি বলে? চেঞ্জ ইন কালার, চেঞ্জ করলি, আগে তো বললি যে চেঞ্জ ইন স্টেট, এখন আবার চেঞ্জ করছিস। দেখ চারটে আছে, চারটের মধ্যে কোনো একটাতে লাগবে। হিট এভলিউশন। হ্যাঁ বল আর একবার। এভলিউশন হবে কি? ইভলিউশন না, হয়নি বাবু। ঠিক আছে, এটা কিন্তু কার্বন হচ্ছে সলিড, সালফার হচ্ছে সলিড, কার্বন ডাই সালফাইড হচ্ছে লিকুইড। সো স্টেট চেঞ্জ, এগুলো আমরা কিন্তু লিখছি, এগুলো কিন্তু দরকারি জিনিস, খুবই ইম্পর্টেন্ট। এগুলো সব জায়গায় বইতে থাকে না, এগুলো কিন্তু আমি লিখছি এবং আমরা সেটা যত্ন করে রেখেও দিচ্ছি যে এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে। তো যাক, এরকম টাইম টু টাইম অন্য রিয়াকশানও দেওয়া যাবে, যেসব রিয়াকশান থেকে এরকমভাবে আস্তে আস্তে জানতে হবে কোনটা সলিড, কোনটা লিকুইড, কোনটা গ্যাস, কোথায় হিট বেরোয়, কোথায় হিট অ্যাবজর্ব হয়, ইত্যাদি ইত্যাদি একটু একটু করে জেনে নিতে হবে। তো আজকের ক্লাসের লাস্ট পোর্শনে আমি একটা জিনিস একটু আমরা বলবো, তারপরে আমরা ছাড়বো। সেটা হচ্ছে যে আমরা নেক্সট ডেতে পড়াবো যেটা, সেটা নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে কি না, কেমিক্যাল ইকুয়েশন। এতক্ষণ ধরে তোরা বেশ কিছু রিয়াকশন আমি তোকে দেখালাম, এক্সপেরিমেন্টগুলো, অ্যাক্টিভিটিগুলো আমি দেখালাম, কিন্তু এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা সবসময় একটা রিয়াকশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমরা যখন বলছি যে জিঙ্ক H2SO4 এর সাথে রিয়াকশন করছে, আমরা তখন Zn প্লাস H2SO4 ZnSO4 প্লাস হাইড্রোজেন এরকম ভাবে লিখলাম। লেড নাইট্রেট পটাশিয়াম আয়োডাইড একটা রিয়াকশন লিখলাম। এই যে রিয়াকশন লিখছি, সেই রিয়াকশনটা যেটা লিখছি তাকে বলছি কি কেমিক্যাল ইকুয়েশন। মানে ইকুয়েশনটা সামহাউ রিয়াকশনটাকে রিপ্রেজেন্ট করছে। তো একটা তো কমন সেন্সের ব্যাপারটা তুই বুঝবি যে আমি যখন কোনো ইকুয়েশন লিখবো, ইকুয়েশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি 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 তোকে বলছি, প্লিজ পে অ্যাটেনশন। আমি যখন কোনো ইকুয়েশন লিখবো, ইকুয়েশন হচ্ছে কি না, রিয়াকশনের নোটিফাইড ডেসক্রিপশন, মানে নোটেশন দিয়ে ডেসক্রিপশন। জিঙ্ক H2SO4 এর সাথে রিয়াকশন করে ZnSO4 প্লাস হাইড্রোজেন দেয়, এত কথা আমি বলতে চাই না। তাহলে আমি লিখলাম ZnSO4 প্লাস জিঙ্ক প্লাস H2SO4 ZnSO4
প্লাস হাইড্রোজেন। তাহলে কিছু নোটেশন দিয়ে এটাকে ডেসক্রিপশন, তাহলে তাই যদি হবে তাহলে একটা ইকুয়েশনের মধ্যে সেই কোয়ালিটিগুলো থাকা দরকার যে কোয়ালিটি আমাকে বুঝিয়ে দেবে যে রিয়াকশনের কি কি ক্যারেক্টারিস্টিক। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। আমি তোকে যখন C+S(CS2) লিখেছি তখন তুই বলতে পারিস নি যে এই রিয়াকশনের কি ক্যারেক্টারিস্টিক্স তুই দেখতে পাচ্ছিস, কিন্তু তুই বলতে পারতিস যদি আমি এইভাবে লিখে দিতাম। যদি আমি এইভাবে লিখে দিতাম তাহলে তুই বলতে পারতিস। কোথাও যদি এইভাবে অ্যারো দিয়ে দিই তুই বুঝতে পারবি যে স্টেট চেঞ্জ হচ্ছে, প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। কোথাও যদি এইভাবে অ্যারো দিই তাহলে তুই বুঝতে পারবি যে গ্যাস তৈরি হচ্ছে, মানে ওখান থেকে গ্যাস বেরোচ্ছে। আমাদের উদ্দেশ্যটা খুব সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। কি না, আমরা একটা রিয়াকশনকে এমন একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করব, এর পাশে গায়েতে আমি লিখে দিলাম হিট, সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারলো যে এটা এক্সোথার্মিক। তাহলে আমি রিয়াকশনের যে ক্যারেক্টারিস্টিক সেটা ইকুয়েশনের মধ্যেই দিয়ে দেবো, যাতে করে ওই ক্যারেক্টারিস্টিকটা ইকুয়েশনের মধ্যে থেকেই বোঝা যায়। ইকুয়েশন সবসময় এমন হবে, কেমিক্যাল ইকুয়েশন, যে ইকুয়েশনটা একটা রিয়াকশন সম্পর্কে প্রচুর ইনফরমেশন দেবে। আমরা নেক্সট ক্লাসে আমরা সেই ডিটেল ইনফরমেশন নিয়ে আলোচনা করব যে কি কি ইনফরমেশন এখান থেকে পেতে পারো। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বা টার্গেট আমার যেটা হবে সেটা হচ্ছে রিয়াকশনটাকে এমনভাবে লেখা হবে, আমি তোকে একটা লিখে দেখাচ্ছি যাতে করে তুই আরো পরিষ্কারভাবে বুঝতে পারিস। নাইট্রোজেন 3 হাইড্রোজেন তো এখানে দেখ এই রিয়াকশনটায় আয়রন এর উপরে নিচে সব লিখে দেয়। রিয়াক্ট্যান্ট যারা রয়েছে তারা গ্যাস, বোঝা যাচ্ছে গ্যাস গ্যাস লেখা রয়েছে। 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগছে, 200 অ্যাটমসফিয়ারিক প্রেশার লাগছে, আয়রন ক্যাটালিস্ট লাগছে। এগুলো সবই কিন্তু আমরা এখান থেকে কি করতে পারছি, অবজার্ভ করতে পারছি। হিট বেরোচ্ছে এক্সোথার্মিক, তাও দেখতে পাচ্ছি, যে প্রোডাক্ট সে গ্যাস, তাও দেখতে পাচ্ছি। তাহলে রিয়াকশনের মধ্যে তো সবই দেখিয়ে দিলাম। ইকুয়েশন, তার মানে এই ইকুয়েশনগুলো খুবই ভালো ব্যাপার থাকছে ইকুয়েশনের মধ্যে। তো আমরা এরকম ইকুয়েশন পড়ার চেষ্টা করব যে ইকুয়েশনগুলো আমাকে ডিটেল ইনফরমেশন দেবে। তো আমরা নেক্সট যে ক্লাস, সেই নেক্সট ক্লাসে আমরা কিন্তু কেমিক্যাল ইকুয়েশন এবং তাকে ব্যালেন্স করা, ভ্যারাইটি অফ রিয়াকশন ব্যালেন্স কিভাবে করতে হয়, ব্যালেন্স করা আমরা প্র্যাকটিস করব, ব্যালেন্স করা শেখাবো। আমাদের ঠিক যেমনটা সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা পরপর ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস এখানে থাকলো। কারোর যদি কিছু অসুবিধা থাকে